আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভার্সিটি খ সাজেশন বেস প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ ক্লাসটাতে। সো মূলত এই ক্লাসটাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট যেটা আছে ইংরেজি পার্টের মধ্যে তুমি জানো এমসিকিউ এবং রিটেন দুটোই আছে, সেটা ডিসকাস করব। চলো, আর আরেকটা কথা বলেই নেই, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের যে ভর্তি পরীক্ষায় সেখানে তো ফোর্থ সাবজেক্টের পরিবর্তে ইংরেজিটা অপশনাল হিসেবে অ্যান্সার করা যাবে আর কি। ইংরেজি সেখানে তোমরা যারা খ ইউনিটে পরীক্ষা দিবা, এখানে তো ইংরেজি মেইন সাবজেক্ট, তাই তো? আর এখানে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে ক ইউনিটের মধ্যে ইংরেজি অ্যান্সার করা যাবে। তার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে রিটেন। আমি দুটোই আজকে ক ইউনিটের কনটেক্সটে দুটো আলোচনা করে দিই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা প্রথমে ইংলিশ পার্টটা দিয়ে দেখবো। ইংলিশ পার্টে এমসিকিউ যে পার্টটা, সেই পার্টটা ইংলিশ পার্টের এমসিকিউ পার্টটার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি তোমার 2022-23 আসলো, 22-23 মানে গত বছর আর কি। তো প্রশ্ন ছিল দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন। এই যে প্রিজন শব্দটার এটা ভার্ব ফর্মটা জানতে চাইছে। তোমার কি মনে হয় এটা টেক্সট বুক থেকে দিছে? অবশ্যই এটা নেলসন ম্যান্ডেলার ইউনিট 1 এর যে প্যাসেজটা ছিল, ইউনিট 1, হ্যাঁ ইউনিট 1 লেসন 2 তে নেলসন ম্যান্ডেলা ছিল, সেই নেলসন ম্যান্ডেলা থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে। তার মানে এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন আর কি। সো দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন, প্রিজনের ভার্ব ফর্মটা কি হবে? দিস ইজ ইন প্রিজন। আচ্ছা, তো অন্যগুলো কি এক্সিস্ট করে? না, এটা এক্সিস্ট করে না, এই শব্দটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে, আর এটাও এক্সিস্ট করে। ইমপ্রিজনমেন্ট, এটা এক্সিস্ট করে, এটা একটা নাউন কিন্তু এটা। সো আমার কোয়েশ্চেন ছিল এখানে এটা ভার্বটা কি হবে, ভার্ব ফর্মটা কি হবে? সেখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের থ্রুতে ভার্ব ফর্মটা দিস ইজ ইন প্রিজন, আই এম যুক্ত হয়েছে। প্রিজন তো নাউন একটা, ইয়েস দিস ইজ প্রিজন। তো প্রিজন নাউনের আগে আই এম যুক্ত করলে আই মিন এই সাফিক্স আই এম সাফিক্সটা যদি তুমি নাউনের আগে সে যুক্ত করে ফেলো, তাহলে সেটা কি হচ্ছে? সেটা একটা ভার্ব হয়ে যাচ্ছে। সো প্রিজনটা কি হচ্ছে? ইমপ্রিজনড। ওকে, ডান, এটুকু শেষ। টেক্সট রিলেটেড প্রশ্ন দেখা যাচ্ছে আসছে। নাম্বার 2 তে দেখি দ্য নাউন ফর্ম অফ ওয়ার্ড বোর। বোরের নাউন ফর্মটা কি? নাউন ফর্ম চাইছে কিন্তু। সো বোরের নাউন ফর্মটা কি হচ্ছে? বোরের নাউন ফর্মটা হচ্ছে বোরডেম। অ্যান্সার তারা ডি নাম্বার দিয়েছে, ইয়েস ডি নাম্বারটা এখানে অ্যান্সার হবে। নাউন ফর্ম টেনে চাইছে। সো আরো এরকম কিছু শব্দ, তোমার ডম যুক্ত এই সাফিক্স পার্ট দিয়ে, এই সাফিক্স পার্টটা তুমি ডম যুক্ত করলে তাহলে সেটা কি হয়? সেটা নাউন হয়ে যায়। যেমন কিংডম, মার্টেডম, লাইক। তো ডম থাকলে সেটা কি হচ্ছে? দিস ইজ নাউন। আচ্ছা, তাহলে কি বোর্ড কি হইতে পারে? যদি বলি বোর্ডস, এটা কি হয়? এটা কি এক্সিস্ট করে? না, এটা এক্সিস্ট করে না। রিজন ইভেন এই দুটো এক্সিস্ট করে, বোর্ড আর হচ্ছে বোরিং, এই দুটাই কি? দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ। বোরিং এটা একটা অ্যাডজেক্টিভ, আর বোর্ড এটা একটা অ্যাডজেক্টিভ। এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা আমি কখন ইউজ করি। আমি যদি বলি দেখো, সো দুটো আমি অ্যাডজেক্টিভের কথা বলছি, বোরিং এন্ড বোর্ড। তার মানে দেখা যাচ্ছে তুমি কি কি যুক্ত করলা? একটা হচ্ছে আইএনজি দিয়ে যুক্ত করেছো, একটা হচ্ছে ইডি দিয়ে যুক্ত করেছো। আমি দুটোই পার্টিসিপল। তো যেটা আইএনজি দিয়ে হচ্ছে সেটা কি? দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। আর ইডি দিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো ইউ নো দ্যাট একটা শব্দের ভি3 ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল, সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। কিভাবে? আমি তোমাকে যদি বলি ব্রেক, তাহলে ব্রেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। ব্রেক, ব্রোকেন। এখন আমি তোমাকে যদি বলি ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়, তাহলে BROKEN, ব্রোকেন, HEART, হার্ট। এটা কোথেকে আসলো? ব্রেক ভার্বের ভি3 ফর্ম থেকে এটা আসছে। হার্ট শব্দ একটা নাউন, নাউনের আগে ব্রোকেনটা কি? ইটস এন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আবার আইএনজি দিয়েও তুমি কি করতে পারো? অ্যাডজেক্টিভ করে ফেলতে পারো, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি। তো বার্ড শব্দ একটা নাউন, নাউনের আগে ফ্লাইং, এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে আইএনজি দিয়েও আমি অ্যাডজেক্টিভ বানাইতে পারি, আই মিন প্রেজেন্ট পার্টিসিপল। আর ইডি দিয়ে অ্যাডজেক্টিভ বানাইতে পারি, দিস ইজ পাস্ট পার্টিসিপল, আই মিন ভার্বের ভি3 ফর্ম। সো বোরিং এন্ড বোর্ড দুটাও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। আর কোয়েশ্চেন ফর ইউ, তো বোরিং এন্ড বোর্ড কখন কোনটা বসে? এখন আমি যদি বলি দ্য ক্লাস ইজ বোরিং, কি হয়? হ্যাঁ, ইয়েস দিস ইজ পসিবল। তার মানে আবার যদি তার মানে পার্সন না, ওরকম ক্ষেত্রে আমি আইএনজি ইউজ করতে পারি। এবার যদি বলি আই এম বোরিং, লাইক আই এম গেটিং বোর্ড, আই এম গেটিং বোরিং নাকি আই এম গেটিং বোর্ড? অবশ্যই বলে আই এম গেটিং বোর্ড। তার মানে খেয়াল করতে পারছো যে পার্সনের সাথে আমরা কি করতেছি? ইডি ইউজ করতেছি, আমি পাস্ট পার্টিসিপল ইউজ করতেছি। আর পার্সন না এরকম কিছু, তার সাথে আমরা কি ভার্ব প্লাস আইএনজি, আমি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি। আর কিছু এক্সাম্পল দেখি। আমি যদি বলি দ্য ম্যাথ ইজ কনফিউজিং, ইয়েস দিস ইজ কারেক্ট। তো ম্যাথ এখানে পার্সন না, দ্যাটস ওয়াই কনফিউজিং, প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ কারেক্ট। এবার আমি যদি বলি আই বিকেম কনফিউজড, দেখো ইডি দিয়ে বললাম, এখানে কিন্তু আবার আইএনজি দিয়ে বলি না। সো পার্সনকে তুমি রেফার করতে হলে সেখানে তুমি ভার্বের ভি3 ফর্ম, আই মিন ইডি দিয়ে তুমি করতে পারো অ্যাডজেক্টিভ বানিয়ে। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট।
সো বোরিং এর নাউন ফর্ম, সো বোরের নাউন ফর্মটা কি? দিস ইজ বোরডম। আর এটা অ্যাডজেক্টিভ ফর্ম দুটোই হতে পারে, বোরিংও হতে পারে আবার বোর্ডও হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ কখন কোনটা বসাবা। দ্য ক্লাস ইজ বোরিং, তাহলে পার্সন না ওরকম কিছুর সাথে আইএনজি, আর পার্সন না অন্য কিছু ক্ষেত্রে মানে পার্সন, সেই ক্ষেত্রে আমরা কি করব? ইডি যুক্ত করব। দ্যাটস ইট। দ্য ম্যাথ ইজ কনফিউজিং এর কথা বললাম, আই বিকেম কনফিউজড। তারপর আর কি কি হতে পারে? দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, আই বিকেম ইন্টারেস্টেড। দেখছো পার্সনের ক্ষেত্রে ইডি আর ওইখানে আইএনজি দিয়ে হচ্ছে, সো ব্যাপারটা মাথায় রেখো। এনিওয়ে, সো বোর্ডের নাউন ফর্মটা কি? দিস ইজ বোর্ডেন। তারপর চলো, এক্সাইট, হি বিকেম এক্সাইটেড। দেখছো হি বিকেম এক্সাইটেড বলে আমরা, তাহলে পার্সনের ক্ষেত্রে এক্সাইটেড। তারপরে দ্য ম্যাচ ওয়াজ এক্সাইটিং, ম্যাচের সাথে দেখো এক্সাইটিং আইএনজি দিয়ে করলাম, আর পার্সনের ক্ষেত্রে আমি ইডি দিয়ে করলাম। এখন তো কোয়েশ্চেন ইজ নাউন ফর্মটা কি হবে? সো ইউ নো দ্যাট এক্সাইট হচ্ছে এক্সাইটমেন্ট, অ্যান্সার ডি নাম্বারটাই হবে। এক্সাইটেড না এক্সাইটিং না, এই দুটা কেন হয় কখন কোনটা হয় বলেই দিলাম, আর এটা তো হবেই না। তাহলে অ্যান্সার কোনটা? নাউন ফর্ম of word excite, this is excitement. Level of excitement is beyond your words. কল্পনার বাইরে তো লেভেল অফ এক্সাইটমেন্ট কেমন ছিল আফটার গেটিং হার রেজাল্ট। তার রেজাল্ট পাওয়ার পরে তো লেভেল অফ এক্সাইটমেন্ট ছিল একদম কি বলে ইটস বিয়ন্ড ইমাজিনেশন, কল্পনার বাইরে এক্সপ্রেশনটা কেমন ছিল আর কি। এনিওয়ে, দিস ইজ এক্সাইটমেন্ট। তারপরে দেখি খুব ভালো প্রশ্ন দিছিল এটা, there is nothing more refreshing than a glass of cold water. অন্যগুলা কেন হয় না? অর্থ দিকে খেয়াল করো। as refreshed as, এই যে আবার রিফ্রেশড এর কথা বলছি এখানে, এটা নো, there is nothing, আমি কি বললাম? ইডি আর আইএনজি, মনে আছে? ইডির কথা বলছিলাম আর আইএনজির কথা বলছিলাম। তো ইডি কোথায় হয়? ইডি নরমালি কোথায় হয়? পার্সনের ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে। আর আইএনজি নরমালি কোথায়? নরমালি ব্যতিক্রম কোনো হতে পারে, আইএনজি কোথায় হয়? ইন পার্সন, মানে পার্সন না ইন পার্সনের সাথে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আইএনজি দিয়ে হচ্ছে। সো এই সেন্সে আমি রিফ্রেশটা বাদ দিয়ে দিলাম এখানে, এটা তো আর কি বাদ দিয়ে দেওয়া যায় বলো? রিফ্রেশড, এখানে রিফ্রেশিং দিচ্ছে, এখানে রিফ্রেশিং এনাফ দিচ্ছে। এবারে অর্থ দিকে যাবো, দেয়ার ইজ নাথিং। আচ্ছা এবার দেখো দেন আছে এখানে, তাহলে দেন হলে কম্পারিজন হলে, তাহলে এখানে আমার কম্পারেটিভ ডিগ্রি দেওয়া লাগবে, তাই তো? দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন a glass of cold water on a hot sunny day. একটা প্রচন্ড রুদ্রতপ্ত একটা দিনে, হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা পানির চেয়ে রিফ্রেশিং আর কোনো কিছু হতে পারে না। সো অ্যান্সার গোস ফর অপশন বি তে। অন্যগুলো এখানে অর্থ ওইদিকে হয় না। সো দেখো দেয়ার ইজ নাথিং সো রিফ্রেশিং দ্যাট a glass of water, এটা যাচ্ছে না এখানে, ওয়ার্কআউট করছে না। দেয়ার ইজ নাথিং রিফ্রেশিং এনাফ এ গ্লাস অফ ওয়াটার কোল্ড ওয়াটার অন এ হট সামার ডে, এটা অর্থপূর্ণ ভাবে ওইদিকে তুমি কোনো কিছু করতে পারবে না। রাদার দ্যান তোমার বি নাম্বারটা এখানে বেশি পারফেক্ট হচ্ছে, মানে এক্সাক্ট অ্যান্সারটা বি নাম্বারটি হচ্ছে। দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। ওকে, মুভিং নেক্সট। এটা খুব ভালো প্রশ্ন ছিল, হেলেন লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট। আচ্ছা প্রথমত লেটটা কোথা থেকে আসে এই ব্যাপারটা জানাটাও বেশি ইম্পর্টেন্ট। লেট যদি সময়ের কথা বলো, এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে এলএটি আর লেটার পরে, আর সবচেয়ে পরে সেটা হচ্ছে লেটেস্ট। সো লেট, লেটার এন্ড লেটেস্ট, দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ কম্পারেটিভ এন্ড দিস ইজ সুপারলেটিভ। ওকে, লেট, লেটার, লুক এট দ্য ওয়ার্ড, লুক এট দ্য স্পেলিং, একটা ঠিক কিন্তু এটা। আর লেটেস্ট, দিস ইজ সুপারলেটিভ ডিগ্রি সময়ের ক্ষেত্রে যদি আমি বলি এটা। ওকে, তো হেলেন লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট লেট। হেলেন তার জীবনে বেশ দেরিতে লিখতে এবং পড়তে শিখছিল। সো অ্যান্সার কোনটা হয় ওই সেন্সে? অ্যান্সার বি নাম্বার, পয়েন্ট টু বি নোটেড। এইগুলা কি জিনিস? লেটেস্টের কথা বললাম তো এখানে। এই লেটার কি? আচ্ছা যদি লেটটা কি হয়, লেটটা যদি একটা সময়ের ক্ষেত্রে যদি অ্যাডভার্ব হয়, হি কেম লেট, নরমাল একটা অ্যাডভার্ব। এবার যদি অ্যাডজেক্টিভের কথা চিন্তা করো, অ্যাডজেক্টিভের পজিটিভ কি হবে? লেট। তাহলে কম্পারেটিভ কি হবে? এল এ ডাবল টি আর লেটার। সুপারলেটিভ কি হবে? লাস্ট। সো এই লেটার মানে কি? দুইটা বা দুজনের মধ্যে পরের জনকে, ধরো এ এন্ড বি ওয়েন হোম দ্য লেটার ওয়ান ওয়াজ মোর মেরিটোরিয়াস। দুইটা বা দুজনের মধ্যে পরের জনকে আমরা কি বলি? দ্য লেটার ওয়ান। স্পেল, লুক এট দ্য স্পেলিং, এল এ টি টি ই আর লেটার। আর লাস্ট, তিন বা তিনের বেশির মধ্যে সবার শেষে জন আসলে তাকে লাস্ট বলি। সো এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই লেট দিয়ে কি বোঝাচ্ছে? ক্রম বা সিকোয়েন্স, কার পরে কি আছে। তো ক্রম বা সিকোয়েন্স মানে দোষ গুণ সংখ্যা অবস্থা মানে অ্যাডজেক্টিভ হয়। লেট ওই কনটেক্সটে এটা একটা অ্যাডজেক্টিভ। আর যখন সময়ের কথা বলো, সময় অ্যাডভার্ব অফ টাইম নাম শুনেছো? সো প্রথমটা লেট, লেটার, লাস্ট, ওই সেন্সে এটা একটা অ্যাডভার্ব। কিন্তু লেটেস্ট আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, ব্যতিক্রম অনেক কিছুই আছে। তো এখানে আমার এইটুকু কেন দিলাম, কারণ এই শব্দগুলোর কোথেকে কোথায় কোনটা ব্যবহার করব সেটা বলার জন্য আর কি এত কিছু বলা। আর এখন প্রশ্ন হচ্ছে লেটলি এটা কি? আপু ভাইরা, এটা কিন্তু লেটের সাথে ওরকম কোনো সম্পর্ক নাই। লেট একটা ডিফারেন্ট ওয়ার্ড। লেটলি মানে কি?
লেটলি মানে তোমার হচ্ছে রিসেন্টলি, লেটলি মানে হচ্ছে তোমার রিসেন্টলি মানে কি সাম্প্রতিক কালে, যেটা আমরা বলি সাম্প্রতিক কালে। এখন এই প্রশ্নটার মধ্যে তুমি লেটলি ইউজ করতে পারতা, পয়েন্ট টু বি নোটেড। যদি বলতো হেলেন হ্যাজ লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট লেটলি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ইউ ক্যান ইউজ লেটলি মানে রিসেন্টলি, আই মিন তখন কিন্তু অ্যান্সার কোনটা হতো, এ নাম্বার হয়ে যেতে পারতো আর কি। সো প্রশ্নগুলো ভালো করে খেয়াল করতে হবে, শুধু অপশন দেখে শুনতে ভালো লাগে, অর্থ দেখবো, নট লাইক দ্যাট। এসব কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে মধ্যে খুবই ট্রিকি কোশ্চেন কিন্তু হয়। সো এটা হচ্ছে ওরকম ধারের থেকে খুব ট্রিকি একটা কোশ্চেন। যদি খালি একটা হ্যাজ লাগাই দেয়, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা যদি খালি প্রডিউস করে ফেলে, তখন কিন্তু অ্যান্সার বি নাম্বার হবে না, তখন অ্যান্সার এ নাম্বার হবে। হেলেন তার জীবনে বেশ সাম্প্রতিককালে লিখতে পড়তে শিখেছে, তার মানে তার ফলাফলটা এখনো বিদ্যমান। দ্যাটস ওয়াই হেলেন হ্যাজ লার্নড এন্ড দ্য অ্যান্সার ইজ লেটলি। বাট যখন পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে তখন লেট। হেলেন তার জীবনে বেশ দেরিতে লিখতে পড়তে শিখেছিল, পাস্ট টেন্সে হইলে দিস ইজ লেট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি যদি দাও তাহলে সেটা হচ্ছে লেটলি। সো লেট থেকে লেটলি আসে না, লেট এবং লেটলি ডিফারেন্ট দুইটা ওয়ার্ড, অর্থ একদম ডিফারেন্ট। সো আমরা অনেকে এটা মিসকনসেপশনে নিয়ে থাকি যে অ্যালয় যুক্ত করলে একই রকম হয় উত্তর। নো, অ্যালয় যুক্ত করলে একই রকম হয় না। এখন দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। তুমি যদি বলো যে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, হ্যাঁ ফ্রেন্ড থেকে এই ফ্রেন্ডলি এটা হইতেই পারে, কারণ এটা নাউন ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, দিস ইজ কারেক্ট। ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডলি শব্দের অর্থে মানে অর্থের দিক দিয়ে নৈকট্য আছে, ওই মানে পার্সেস কিছু তো ডিফারেন্ট, কিন্তু অর্থ খুবই কাছাকাছি। কিন্তু তোমাকে আমি যদি বলি এবার হার্ড, হার্ড থেকে কি হার্ডলি আসবে? দেখো, নো, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি। এখন আমি তোমাকে যদি বলি হি ওয়ার্কস হার্ড টু বি এ ডক্টর, সে কঠোর পরিশ্রম করে ডাক্তার হতে, এটা যে কথা। হি ওয়ার্কস হার্ডলি টু বি এ ডক্টর, এটা একই কথা? নো, অর্থটাই পুরো ডিফারেন্ট, ইউনো। হি ওয়ার্কস হার্ড টু বি এ ডক্টর, সে কঠোর পরিশ্রম করছে ডাক্তার হতে। হি ওয়ার্কস হার্ডলি টু বি ডক্টর, তার মানে কি সে কঠোর পরিশ্রমই করে না ডাক্তার হওয়ার জন্য। তাহলে হার্ড এবং হার্ডলি দুটো ডিফারেন্ট ওয়ার্ড, তেমনই লেট এবং লেটলি দুটো ডিফারেন্ট ওয়ার্ড, যে সেম জায়গা থেকে আসে নাই, একদম ডিফারেন্ট ওয়ার্ড। যে অ্যালয় যুক্ত করলেই যে একই রকম হবে, নট লাইক দ্যাট। খুব ভালো প্রশ্ন ছিল। ওকে, মুভিং নেক্সট। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর কথা বলেছে, এখানে সরি এটা আর্টিকেলের কথা বলছে। দ্য অর্গানাইজেশন হেল্পস দ্য এল্ডারলি, এখানে দা হবে, কারণ এল্ডারলি ইউ নো দ্যাট এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন আসতে পারে অ্যাডজেক্টিভ কেমনে হয়? ওল্ড, এল্ডার, এল্ডেস্ট এরকম না? হ্যাঁ, আপু ভাইয়ের অনেক ব্যতিক্রম কিন্তু হইতে পারে, যে নাউন প্লাস হলে অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস হলে ইকুয়ালস টু অ্যাডভার্ব যে হয়, নট লাইক দ্যাট। অ্যাডজেক্টিভ প্লাস হলে তোমার আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। যেমন আমি তোমাকে যদি বলি ডেডলি, সে ফর এক্সাম্পল DEADLY, ডেডলি। এখন ডেডটা কোত্থেকে আসছে বলো? ডাই থেকে আসে, ডেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই লিটারালি আসলে কি হওয়ার কথা? অ্যাডভার্ব হওয়ার কথা। কিন্তু ইউ নো দ্যাট অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কিন্তু অ্যাডজেক্টিভই হয়। ডেডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি ডেডলি ওয়েপন, ডেডলি ভাইরাস, ঠিক আছে, ডেডলি প্রাণঘাতী যেটা বলি আমরা, তো ডেডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যে একটা অ্যাডভার্ব হবে, নট লাইক দ্যাট। ব্যতিক্রম অনেক কিছুই হতে পারে, ইউ নো। সো এল্ডারলি, আচ্ছা তাহলে এল্ডার কোথেকে আসে? ওল্ড, ওল্ডের দুইটা কনটেক্সট আছে, ওল্ড, ওল্ডার, আর হচ্ছে ওল্ডেস্ট, আর হচ্ছে ওল্ড, এল্ডার, আর হচ্ছে এল্ডেস্ট। আচ্ছা, তো ওল্ডার কখন হবে আর এল্ডার কখন হবে? সেকেন্ড যে স্লটটা, দ্বিতীয় যে স্লটটা যেটা আছে এখানে, এল্ডার এবং এল্ডেস্ট, এটা কি হবে? এটা হচ্ছে সিবলিং এর মধ্যে আমরা ইউজ করি। তখন আমি যদি বলি হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই, তার মানে আমাদের ব্লাড কানেকশন আছে, আমরা আপন বড় ভাই। তাহলে এল্ডার অথবা এল্ডেস্ট কখন বলি? সিবলিংস এর ক্ষেত্রে আমরা ইউজ করি। আর ওল্ডার বা ওল্ডেস্ট কখন দেই? এটা সিবলিং ছাড়া। আমি যদি বলি হি ইজ মাই ওল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই, এলাকার বড় ভাই হতে পারে, কাজিন হতে পারে, উই হ্যাভ নো ব্লাড কানেকশন। তো ব্লাড কানেকশনের কথা তুমি যদি আসো, তাহলে সেখানে কিন্তু কি আসবে? ইউ হ্যাভ টু গো ফর এল্ডার, নট ওল্ডার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এল্ডার তো আসলো, এল্ডার তাহলে ডিগ্রি চেঞ্জ করলাম, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলাই এটা কি হওয়ার কথা? অ্যাডজেক্টিভ প্লাস হয়ে আমরা ছোটবেলায় পড়তাম যে নাউন প্লাস এলে কি কি পড়তাম বলো? যে নাউনের পরে অ্যালওয়াই যুক্ত করলে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড প্লাস ফ্রেন্ডলি, তাই না? এরকম পড়তাম। তারপর একটা কি পড়তাম, যে অ্যাডজেক্টিভের প্লাস অ্যালওয়াই যুক্ত করলে সেটা কি হয়? সেটা একটা অ্যাডভার্ব হয়। এটা ব্যতিক্রম কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা না আসতেছে, বেশ ভালোই পরীক্ষা আসতেছে। তাহলে এই এলআইডি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আরেকটা কথা, আরেকটা কথা, অ্যাডজেক্টিভের আগে তুমি যখন ডেফিনিট আর্টিকেল দা ইউজ করো, তখন কিন্তু এটা পুরো সম্প্রদায়কে বোঝায়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, খেয়াল করছো? রিচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ। রিচটাকে তুমি ডেফিনিট আর্টিকেল দা ইউজ করেছো, রিচ একটা অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন, ইউ নো। সো এখানেও প্লুরাল কমন নাউন কিন্তু বুঝাই ফেলছে। দ্য এল্ডারলি মানে কি? সিনিয়র সিটিজেন্স বলতে পারো।
দ্য এল্ডারলি মানে কি? এটা মানে হচ্ছে তোমার সিনিয়র, SENIOR সিনিয়র, CITIZ সিটিজেন্স। আচ্ছা, তাহলে দ্য অর্গানাইজেশন হেল্পস দ্য এল্ডারলি মানে এই সংস্থাটা দেশের যে সিনিয়র সিটিজেন যারা আছে ওদেরকে সহায়তা করে বা সাহায্য করে। বাংলা উত্তরে দেয় এরকম। ভালো প্রশ্ন ছিল এটা। তার মানে কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে এরকম, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো এল্ডারলি ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন কিরকম? আরেকটা এক্সাম্পল দিই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট, এরকম দ্য রিচ আর নট, দ্য পুয়ার আর নট। দেখো রিচ পুয়ার এগুলো সবগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। মুভিং নেক্সট, উড ইউ মাইন্ড, হ্যাঁ উড ইউ মাইন্ড। সো উড ইউ মাইন্ড কি হয়? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তো মাইন্ড একটা ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? যে ভার্বটা একটা অবজেক্ট পিক আপ করে। হোয়াট ইজ অবজেক্ট? একটা ভার্বকে হোয়াট হোম দিয়ে প্রশ্ন করে তুমি যদি উত্তর পেয়ে যাও তাহলে সেটা একটা অবজেক্ট। আর পৃথিবীতে অবজেক্ট দুইটা পার্সেস পিচ হয়। অবজেক্ট যে ভার্ব তোমার অবজেক্ট পিক আপ করে তাকে কি বলা হয়? সেই ভার্বটাকে বলা হয় তোমার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট পিক আপ করলে তাহলে অবজেক্ট কোন কোন পার্সেস পিচ হয়? নাউন হয় আর হচ্ছে প্রনাউন হয়, তাই তো? সো উড ইউ মাইন্ড, তাহলে মাইন্ড এর নরমালি কি? নরমালি একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে it takes an object, একটু অবজেক্ট নিবে এখানে। তাহলে অবজেক্ট কি হয়? নাউন আর প্রনাউন। সো তুমি মনে হয় জানো একটা শব্দ শেষে ভার্ব প্লাস সাইন দিয়ে দিলে তাহলে সেটা নাউন হয়, জিরান হইতে পারে। তাহলে ভার্ব প্লাস সাইন যে নাউন, জিরান। ওই সেন্সে তাহলে কি হচ্ছে? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তারপরে আমরা পড়তাম উড ইউ মাইন্ড এর পরে কোন একটা ভার্ব থাকলে সেটার ভার্ব প্লাস সাইন হয়, তো সেটা এখানে করেছে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার খুব সিম্পল, অ্যান্সার কোন অবশ্যই আমাদের সি নাম্বার হচ্ছে। টু ড্রিঙ্ক না, হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং মানে এখানে টু টেক সামথিং, ড্রিঙ্ক হবে না এটা। আচ্ছা, তারপর চলো, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে। হুজ বুক ইজ দ্যাট, এটা কার বই? হুজ বুক ইজ দ্যাট, প্রথমত বুক শব্দ দেখে একটা নাউন, তো নাউন হুজটা কি? হুজটা একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তাহলে এটা কার বই? তাহলে বইয়ের মালিক তো এখানে বলতেছে, তার মানে এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে এখানে। এই তো পজিটিভ অ্যাডজেক্টিভ, শুনবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখি তো, ইটস দিছে এখানে, ইটস দিছে এখানে কোনো কিছু নাই, তার মানে এটা বাদ প্রথমে। তারপরে মিটাস, এই এস এর পরে কেন কমা দিল? আবার অফ মানে হচ্ছে এর, আবার অ্যাপোস্ট্রফি থাকলে সেটাও এর, তাহলে এটা রিডান্ডেন্ট, বাহুল্য। ঠিক আছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। আর বাকি রইল কোনটা? সি নাম্বারটার মধ্যে। তাহলে এটা কার বই? আমি যদি বলি তাহলে ইটস মিটার্স, এটা হচ্ছে মিটার। এটা কার বই? তাহলে বাংলা কি হবে? এটা মিটার, এটা মিটার বই। তো বই এখানে দেয়নি, এটা মিটার। এখানে পুরো সবকিছু ঠিকঠাক করে একমাত্র কোথায় আছে? সি নাম্বারটার মধ্যে আছে। তাহলে অ্যান্সার গোজ ফর অপশন সি তে। হুজ বুক ইজ, এটা কার বই? ইটস মিটার্স বুক, লাইক এরকম। ঠিক আছে, দিস ইজ নাম্বার এটা। তারপর চলো মুভিং নেক্সট। দে শূন্যস্থান দিচ্ছে এখানে, দিস ফান, দে শূন্যস্থান, তারপর দিস মাচ ফান, সিন্স দেওয়া আছে এখানে, দেখো তাই তো? সিন্স, লুক এট দ্য ওয়ার্ড সিন্স দে কেম টু স্টাডি এট দিস স্কুল। তো সিন্স দে কেম এট দিস স্কুল, তার মানে এখানে কি হচ্ছে? কোন কনটেক্সট এখানে ঘটতেছে? এটা হচ্ছে খুব বড় একটা কনটেক্সট, খুব কোথায় কি ঘটতেছে এখানে। এটা প্রথমত দে কেম টু স্টাডি দিস স্কুল। আচ্ছা, তার মানে তারা স্কুলে আগে আসলো। আগে স্কুলের আগের ঘটনাটা, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট। এখন তাহলে কি করবো? এটা কি তার আগে কি আমি যাবো? তো পাস্টের আগে আমি যদি, তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হওয়ার কথা। কিন্তু মজার কথাটা আমার কখন বলতেছে? মজার কথাটা কি পাস্টের আগে বলতেছে না, এটা প্রেজেন্টে বলতেছে। আমার সেখানে কি লাগবে? এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া লাগবে। তো প্রেজেন্ট টেন্সে যদি বলে মানে স্কুলে আসার পর থেকে তারা অনেক বেশি মজা পাচ্ছিল না, অনেক বেশি মজা পাচ্ছিল না, সেটা বলছে এখানে। এটা দেখি, তাহলে প্রেজেন্টে আবার আসা লাগবে, পাস্টে আনা যাবে না। তো আনলে পাস্টে আবার পাস্ট পারফেক্ট আনা লাগবে, তাহলে ওই সেন্স এটা বাদ। তারপর এখানে পাস্ট টেন্স আছে, এটাও বাদ। তো প্রেজেন্ট টেন্সে এখানে এটা আসলো আর এখানে এটা আসলো। এখন কোনটা কোনটা হবে? তো ডু নট হ্যাভ যেটা আছে আর হ্যাভ নট হ্যাড, এটা কি? টেন্সের দিকে খেয়াল করতে হবে। খেয়াল করে দেখো, তো হ্যাভ নট হ্যাড এটা কি আছে? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে ডু নট হ্যাভ এটা কি আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন তাহলে কোনটা হবে? যেহেতু স্কুলে আসার পর থেকে, সিন্স দে কেম টু স্টাডিজ, এই স্কুলে আসার মানে পড়তে আসার পর থেকে তারা যথেষ্ট পরিমাণ মজা পাচ্ছিল না, মানে সেটার ফলাফলটা এখনো বিদ্যমান। এখনো বিদ্যমান, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে অ্যান্সার হচ্ছে তোমার সি নাম্বার। কোন ফরম্যাটে তোমার এ নাম্বারে করা আছে, তাহলে দে হ্যাভ নট হ্যাড। এখন প্রশ্ন আসতে পারে,
এখানে হ্যাভ আসলো, এখানে হ্যাড আসলো কেন? তুমি জানো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তোমার কি করা লাগে? হ্যাজ বা হ্যাভ দেওয়া লাগে। হ্যাজ বা হ্যাভ দেওয়ার পর তোমার কি দেওয়া লাগে? যে মূল ভার্বটা হবে তার সেটা ভিত্রি ফর্ম হবে। সো এখানে মূল ভার্ব কিন্তু এই হ্যাড। তাহলে প্রেজেন্ট যদি হ্যাভ বা হ্যাজ হয়, এটা প্রেজেন্ট হয়, পাস্ট টেন্স হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে এই বাক্যের স্ট্রাকচারের মধ্যে হ্যাভ বা হ্যাজ এটা আসলো অক্সিলারি, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে হ্যাভ নট হ্যাড, তাহলে দে হ্যাভ নট হ্যাড মাচ ফান সিন্স দে কেম টু স্টাডি এট দিস স্কুল। মানে তারা যখন থেকে স্কুলে আসলো পড়তে, তখন থেকে মানে স্টিল নাও এখন পর্যন্ত তারা কোনো মজা পাচ্ছে না। সেটার ফলাফলটা এখনো বিদ্যমান, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট ইউ হ্যাভ টু গো ফর অপশন সি তে। প্রশ্ন ভালো ছিল, খুব ভালো প্রশ্ন ছিল, খুব স্মার্ট প্রশ্ন ছিল। মুভিং নেক্সট, দেখতে পাচ্ছি এটা একটা কন্ডিশনাল। তাহলে ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্প হিম, সো ইউ নো দ্যাট কন্ডিশনাল তোমার তিন প্রকারের আছে, নর্মালি তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল আছে, সেকেন্ড কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনাল আছে, আর স্পেশাল একটা আছে, সেটা কি? দিস ইজ জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কি? সেম টেন্স, একই টেন্সে হয়, সময়ের কোনো এখানে পার্থক্য থাকে না। যেমন আমরা যখন কোনো ঈদ আসে তখন শপিং শপিং মলে দেখা যায় না যে বাই ওয়ান গেট ওয়ান, যে কিনবা এখন, এখনই পাবা। তো সময়ের এখানে কোনো পার্থক্য নাই, আর সময়ের পার্থক্য থাকলে এটা খুবই নেগলিজিবল, অনেক ছোট্ট বা তুচ্ছ, রাইট? এবার আমরা দেখি এখানে এটা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এর কোন কন্ডিশনালটা এখানে ইউজ করেছে। তাকে টেন্সটা দেখি আমরা, ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্প, তাহলে হ্যাড হেল্প আছে, আই মিন এখানে দেখতে পাচ্ছি এখানে পাস্ট পারফেক্ট। সো ইফ এর পরে এখানে কি থাকতো? প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ইফ এর পরে এখানে পাস্ট ইনডিফিনিট, আবার অন্য কোনো থাকতো এখানে। তাহলে ইফ এর সাথে এখানে কি হবে? পাস্ট পারফেক্ট। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে পরের ক্লজটাতে কি হবে? পরের ক্লজটাতে কি হবে? মডালের পাস্ট হবে, মডালের পাস্ট, তারপর প্লাস হ্যাভ প্লাস ভি3 ফর্ম, এরকম হবে আর কি এটা। তো চলো ওরকম ফর্মেট আমার কোথায় আছে সেটা খুঁজে বের করি। উড হ্যাভ দিছে কিন্তু ভি3 দেয়নি। মাইট হ্যাভ দিছে ডান, মাইট হ্যাভ ফাউন্ড, মাইট নট হ্যাভ ডান। আচ্ছা, তাহলে মাইট নট হ্যাভ ডান, মাইট জাস্ট বি আর ডি একই রকম বোঝা যাচ্ছে, জাস্ট এখন অর্থের দিকে খেয়াল করতে হবে। ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্প হিম, যদি তার বন্ধু তাকে সাহায্য না করতো, আর ইফ উড নট ফাউন্ড, হ্যাঁ, ফাইন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে আরিফ উড হ্যাভ ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, যদি তার বন্ধু তাকে সাহায্য না করতো, আরিফ কি পাইতো? আরিফ এই অ্যাসাইনমেন্টটা খুব কষ্টে কমপ্লিট, খুব কষ্টের সম্মুখীন হইতো আর কি এটা থাকে। সো ওই সেন্সে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অর্থের দিকে খেয়াল করলে ওখানে অ্যান্সার হবে অপশন সি তে। তাহলে আরিফ উড হ্যাভ ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যান্সার তোমার থার্ড কন্ডিশনাল অপশন সি, সি এন্ড সি উইল বি দ্য অ্যান্সার। মুভিং নেক্সট, কন্ডিশনালের মধ্যে যদি দেখি কি বলছে এখানে? ইফ আই হ্যাড এ কার, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি হয়? সাবজেক্ট হয়, তারপরে মডেলের পাস্ট হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে সাবজেক্ট মডেলের, মডেল কই? এখানে মডেল নাই তো, এখানে মডেল আবার হ্যাভ দিছে হয় নাই, তাহলে মডেলের পরে হ্যাভ দিছে হয় নাই, মডেলের পরে হ্যাঁ, অ্যান্সার তাহলে ডি নাম্বারটাই হবে, একদম স্পষ্ট কোনটা? সেকেন্ড কন্ডিশনাল। যে কন্ডিশনাল গুলো, স্ট্রাকচার গুলো মনে রাখলে এগুলো অ্যান্সার করাটা খুব সহজ, খুব ইজিলি তুমি এটা ট্র্যাক করে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না আশা করি। তারপরে দেখি, I do not remember what her name is. It's called an embedded question. EMBE, embedded question. Embedded question. তো খেয়াল করে দেখো, I don't remember, আমি মনে করতে পারছি না। তো কি মনে করতে পারছি না? কারণ বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ, চেক ইট আউট, এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে। তার মানে এমন কোনো পার্ট তুমি এখানে মানে ইনসার্ট করতে পারবা না বা অ্যাটাচ করতে পারবা না, যেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফ্র্যাগমেন্ট, ওরকম কিছু তুমি এখানে অ্যাটাচ করতে পারবা না, এখানে ফুল স্টপ আছে। তো দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, তোমার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তো শুরু হবেই, তারপরে ভার্ব, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ফ্র্যাগমেন্ট, তো ওই সেন্স এটা আউট। তারপরে হার নেম ইজ হোয়াট, না হোয়াট এভাবে ইউজ করা যাবে না এখানে এটা। তারপর হোয়াট হার নেম ইজ, হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, ওইভাবে এখানে অ্যান্সার করতে হবে। অ্যান্সার সি নাম্বার হবে। ইজ হোয়াট হার নেম, ইজ কেন সামনে আসবে? এটা হবে না। তো তার মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে দেখো, আই ডোন্ট রিমেম্বার, তার মানে এইগুলো কি হচ্ছে? এগুলো দেখতে পাচ্ছি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, পরের পার্টটা কি হবে? আবার অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে, দিলে তখন যদি শেষে ফুল স্টপ হয়, এই হচ্ছে পুরো কনটেক্সট। বাট যদি শেষে আবার প্রশ্নবোধক হয় তখন কি হবে? প্রশ্নবোধক প্রথমে কি হবে? প্রথমে হবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস পরে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিকই হবে। যেমন যেমন 2 নাম্বারটার এক্সাম্পল দিই, যেটা 1 নাম্বারটা এবার আসলো,
মানে এইবার মানে এখানে কত 15-16 আসলো, 2 নাম্বারটা একটা অ্যান্সার দেয়, ইন্টারভিউ সেশনটা আগে শুরু হইলে তারপরে আমার তো কি দেওয়া লাগবে, সার্ভিস সেশন শেষের প্রশ্ন মধ্যে। যেমন ক্যান ইউ টেল মি হোয়ার হি লিভস, তুমি কি বলতে পারবা সে কোথায় বাস করে? চেক ইট আউট দ্য সেন্টেন্স, ক্যান ইউ টেল মি, খেয়াল করে দেখো, তাহলে এটা দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স কি আসলো, হোয়ার হি লিভস, এটুকু কিন্তু অ্যাসার্টিভ ফ্র্যাগমেন্ট, অ্যাসার্টিভ পার্টের মধ্যে উঠে গেছে, কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, হোয়ার এর পর আমি কোনো অক্সিলারি দিই নাই। সো দেখো এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স মিল তোমার কি হচ্ছে বাকি শেষ প্রশ্ন বুঝো, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পুরোটাই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এরকম তোমার কি বলে ইনভ্যালিড কোশ্চেন এরকম ডিপ ফরম্যাটে আসতে পারে পরীক্ষায়। ডিপ ফরম্যাটে যদি আসে নিচে আমি আলোচনা করে দিলাম, যদি তুমি চেক আউট করতে পারো, বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা মাথায় রেখো। মুভিং নেক্সট, I often wonder how, খেয়াল করছো হাউ, আমার শেষে কি আছে ফুল স্টপ আছে এখানে, তাহলে শেষে ফুল স্টপ থাকা জানে মানে কি, তাহলে এখানে তোমার অ্যাসার্টিভ ইউজ করতে হবে, এখানে অ্যাসার্টিভ দিছে আই অফটেন, অ্যাসার্টিভ সেন্টেন্স দিছে এখানে, তাহলে পরের পার্টটা কি হবে, পরের পার্টটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া লাগবে এখানে, শেষে যেহেতু ফুল স্টপ আছে এটা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হাউ আছে, হাউ ইউ আর গেট অন, নাকি হাউ আর ইউ গেট অন, হাউ আর তো ওইভাবে হবে না, তাহলে হাউ ইউ আর, আর এর সাথে তো গেটিং হওয়ার কথা হয় নাই, তাহলে হাউ ইউ আর, আর তো ইউজ করা যাবে না হাউ আর, তাহলে এটার ইন্টারোগেটিভ দুইটাই বাদ প্রথমে, তো তারপরে আর এর সাথে গেটিং হওয়ার কথা, আইএনজি দেওয়ার কথা দেয় নাই, তাহলে এখানে দিছে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অ্যান্সার অপশন সি। তাহলে অফটেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, আমি তাহলে অ্যান্সার অপশন গোস ফর সি। ওকে, এমবেডেড কোশ্চেন। তারপরে দেখি আমরা পরেরটা, চেঞ্জ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স, হি ডাজ নট লাইক পিপল লাফিং এট হিম। আচ্ছা, এটা একটু এক্সেপশনাল টাইপের, লাইক লাভ এইসব ভার্ব তুমি যখন ইউজ করবা, হ্যাঁ, পছন্দ করা, অপছন্দ করা, ভালোবাসা, ঠিক আছে, অ্যাজিউম করা, এইসব ভার্বের তুমি এইখানে কোনো এখানে কোনো কি করতে পারবে না, ভয়েস চেঞ্জ করতে পারবে না, মানে এইটুকুর মধ্যে করবে না, করবো হচ্ছে পরের পার্টটুকুর মধ্যে। ঠিক আছে, হি ডাজ নট লাইক যা আছে সেরকমই হবে, হি ডাজ নট লাইক, তারপরে এই হিমটাকে এখানে না, হি ডাজ নট লাইক হিম বিইং লাফড এট বাই পিপল, এর আনসার তোমার কোনটা হবে, আনসার অপশন ডি নাম্বার, একটু এক্সেপশনাল টাইপের, অন্যগুলো কোনোটাই তুমি কোনো ফরম্যাটে তুমি এখন ইয়ে করতে পারবে না। আবার একটু বলি, লাইক অথবা হেট, হ্যাঁ, অথবা লাভ, এগুলো যখন থাকবে ওই পার্টটার মধ্যে কোনো কি করবে না, ভয়েস চেঞ্জ করবে না, ওটা ফিক্স রাখবা, রাখলে পরের যে পার্টটুকু ওইখানে তুমি চেঞ্জ করে ফেলবা, তাহলে হি ডাজ নট লাইক দেখো আনচেঞ্জ করে রাখছে, তারপর এখানে হিমটাকে আগে নিয়ে আসলো, তাহলে হিম বিইং লাভড এট বাই পিপল। ওকে ফাইন, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা, এটা একটা এক্সেপশনাল টাইপের একটা অ্যান্সার, গতানুগতিক যেরকম স্ট্রাকচার দিয়ে আমরা করি প্যাসিভ ভয়েস এরকম হচ্ছে না, সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা লাগবে, এক্সেপশনাল গুলো। মুভিং নেক্সট, she says, ন্যারেশনে দেখো says দেওয়া আছে এখানে ভার্ব, তো ভার্ব যেহেতু এখানে তোমার এখানে এই ভার্বটা রিপোর্টিং ভার্ব যেটা বলি আমরা, এটা রিপোর্টিং ভার্ব, সো এই ভার্বের মধ্যে তোমার যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে ভিতরে রিপোর্টের যে স্পিচটা আছে স্পিচের মধ্যে টেন্স আর চেঞ্জ হবে না, যেহেতু আমার এখানে সেইজ আছে তাহলে তো আমি এখানে চেঞ্জ করতে পারবো না, এটা তাহলে এখানে চেঞ্জ করতে পারবো না, সো এটা লিটারালি যেটা আউট, এ আর ডি আউট, তাহলে বাকি রাখলো কোনটা, বি নাম্বার এবং সি নাম্বার, আর ভিতরে তো আমি কোনো চেঞ্জ করতে পারবো না, তাহলে ভিতরে কেন কি আছে, হ্যাড আছে, কিন্তু এখানে তো হ্যাজ দিছে, চেঞ্জ করা যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই বি নাম্বার হবে, পার্সেন্টে চেঞ্জ হবে, মানে টেন্স চেঞ্জ হবে না কি ভিতরে, সেটা বলতে চাই। তাহলে she says that she had a headache yesterday, তাহলে অ্যান্সার গোস ফর কোনটা, অপশন বি নাম্বার। মুভিং নেক্সট, রাহাত উইল বি গোয়িং, আচ্ছা ট্যাগ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএস, আচ্ছা রাহাতের কথা বলছে, ছেলের নামটা দেখা যাচ্ছে ছেলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে শি দিছে, ওকে কোনো সমস্যা নেই, যেটা যেভাবে দিবে আমরা সেভাবে চিন্তা করবো এটা। সো ট্যাগ কোয়েশ্চেন যদি আগের পার্টটা যদি কি হয় অ্যাফার্মেটিভ, তাহলে পরের পার্টটা কি হবে, এদিকে নেগেটিভ হবে, আর এদিকে তোমার যদি নেগেটিভ হয় তাহলে পরের পার্টটা হবে একটা অ্যাফার্মেটিভ, এই তো পুরো থিমটা তো এখানেই, পুরো কনটেক্সটটা ছেলে এখানে। এবার আমরা দেখি রাহাত উইল বি, তার মানে এখানে কি আছে, এখানে দেখো অ্যাফার্মেটিভ পার্ট আছে, তাহলে উত্তর কি হবে, নেগেটিভ পার্ট হবে, তো নেগেটিভ পার্টটা কেমনে হয়, অক্সিলারি কে নিয়ে হয়, এটা অক্সিলারি এখানে উইল, তাহলে উইল নট কে একসাথে কি বলা যায়, একসাথে বলা হয় ওন্ট বলা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি নাম্বার, রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএস ওন্ট শি, তাহলে অ্যান্সার অপশন বি নাম্বার হবে, অন্যগুলো এখানে হবে না, মানে ক্যান নাই, আবার ডিড কে কোত্থেকে আসলো, ইজ কোত্থেকে আসলো, নাই তো এখানে।
তারপরে she will be studying science, will আছে এখানে, তাহলে will এর শর্ট ফর্মটা কি হবে, তোমার will not এর শর্ট ফর্মটা কি হবে, won't হবে, তাহলে won't she, এখানেই হলো অ্যান্সার কোনটা, অপশন ডি নাম্বার হবে। will she not হবে না, is তো নাই এখানে, অপশনই নাই, would তো দেওয়া যাবেই না এখানে। তারপরে দেখি আমরা ফর মাই সেলফ, আমার জন্য, আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, মানে ডিশের মধ্যে সবচেয়ে সস্তা যেটা ছিল সেটা আমি চুজ করেছিলাম আমার জন্য, এন্ড দ্যাট ওয়াজ দ্য মাটন চপ, এবং সেটা ছিল একটা মাটন চপ। তো ডিশের মধ্যে যে মেনুটা সবচেয়ে চিপেস্ট ছিল সেটা আমি চুজ করেছিলাম আর কি, চিপেস্ট ডিশটা মানে চুজ করেছিলাম, এবং সেটা ছিল একটা মাটন চপ, তাহলে দ্যাট ওয়াজ সিম্পলি অর্থের দিকে খেয়াল করলে অ্যান্সার এই নাম্বারটি হবে। বাট ইট ওয়াজ, তো এখানে কন্ট্রাস্টে কোনো কিছু বোঝাচ্ছে না, চিপেস্ট ডিশ ছিল এবং সেটা ছিল একটা মাটন চপ, সেটা আগের পার্টটাকে পরের পার্টটার দিকে তুমি সাপোর্ট করতেছো, সাপোর্ট করলে তো এখানে তোমার অ্যান্ড ডি যুক্ত করলেই হয়, এটা সাপোর্ট করে যেহেতু আসে তাহলে এখানে বাদ দিয়ে করা যাবে না। লাইকলি মানে প্রবাবল বা সম্ভাব্য, লাইকলি ম্যাটন শেপ না, লাইকলি বা ইউজটা এখানে ঠিকঠাক নাই, ইউসেজটা এখানে ঝামেলা আছে এখানে। ফর ইউ এক্সাম্পল, মাটন চপ নাই ইউজ করতে পারো না, মেনুর পরে কমা টমা দেওয়ার যদি অপশন ওপেন থাকতো তখন না হয় আমি ডি নাম্বার চিন্তা করতে পারতাম, এরকম কিছু নাই, সো তুমি সরাসরি ভাবে গো থ্রু করতে পারতেছো না, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গো ফর অপশন এ। For myself, I choose the cheapest dish on the menu, and that was mutton chop. Answer goes for option A. Moving next, there's the rise of unemployment in cities. আচ্ছা, আনএমপ্লয়মেন্ট একটা শহরে আনএমপ্লয়মেন্টটা বাড়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য, মোর এন্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ ইন আরবান সেন্টার। আরবান সেন্টার মানে শহরের সেন্টার গুলোতে অনেক মানুষ কি করে, অনেক মানুষ কন্টিনিউ টু মুভ টু, মানে অনেক শহরের সেন্টার গুলোতে অনেক মানুষ যাচ্ছে আর কি। এটা এখন খেয়াল করে দেখো তো, আনএমপ্লয়মেন্ট কিন্তু বাড়তেছে, বাড়ার পরেও অনেক মানুষ যাচ্ছে, তার মানে একটু উল্টা হয়ে গেল না? আনএমপ্লয়মেন্ট যেখানে বাড়তেছে সেখানে কি মানুষ যাওয়ার কথা? সেখানে মানুষ তো যাওয়ার কথা না, কিন্তু মানুষের হ্রাসটা কেন বাড়লো? অন্য কোনো কারণ হয়তো আছে, তার মানে উল্টা হয়ে গেছে, কন্ট্রাস্ট বুঝাচ্ছে, সাপোর্ট অনুকূল কিছু হবে না। তো ইন অ্যাডিশন টু হলে তো সাপোর্ট হইতো এটা, তারপর ডিউ টু যদি সেটা সাপোর্ট হইতো, ইভেন দো দ্য রাইজ না, এরকম না, ইভেন দো তুমি কখন ইউজ করতে পারতা যদি এটা কন্ট্রাস্ট বুঝায়, কিন্তু ইভেন দোর পরে একটা সেন্টেন্স লাগতো, একটা সেন্টেন্স লাগতো। কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্য রাইজ অফ আনএমপ্লয়মেন্ট সিটিজ, কমার এই পার্টটুকুর মধ্যে কোনো সেন্টেন্স নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, যেহেতু এই ফ্র্যাগমেন্টটুকুর মধ্যে, তাহলে কি করতে পারতো, ইউ হ্যাভ টু ইউজ, ইভেন ইউজ করা যাবে না, এখানে করতে হলে তোমার সেন্টেন্স পার্টটা লাগতো, নাই, তাহলে আনসার তোমার বি নাম্বারটাই হবে। ডিসপাইট দ্য রাইজ অফ আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, শহরে শহরে অনেক বেশি বেকার সমস্যা বাড়ার পরেও, সত্ত্বেও, বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও, মোর এন্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু আরবান সেন্টার, মানে শহরে যে আরবান সেন্টার আছে সেখানে অনেক মানুষের ভিড়টা বাড়তেই থাকলো, বাংলা অর্থ এরকমই দাঁড়ায়, অপশন বি ডিসপাইট দিয়ে এখানে এটার আনসার হচ্ছে। মুভিং নেক্সট, এটা কি বলছে এখানে, কমনলি মিসইউজ ওয়ার্ডস, এক কথা প্রকাশ দেখতে পাচ্ছি আমি এখানে, ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, দুটো শব্দ আছে, একটা হচ্ছে অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী, অপটিমিজম আর পেসিমিজম, রাইট, দুইটা। তো ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক মানে হচ্ছে, অপটিমিস্টিক মানে আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হতাশাবাদী। কেউ যদি হতাশাবাদী হয়, ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক বা হতাশাবাদী হয়, শি ইজ নট অপটিমিস্টিক, সে আর আশাবাদী না, তাহলে অ্যান্সার করতে হচ্ছে, অ্যান্সার তোমার বি নাম্বার হচ্ছে এটা। এটা তোমার মেমোরাইজিং পার্ট, মুখস্থ জানা লাগবে, পেসিমিস্টিক কি অপটিমিস্টিক কি এটা না জানলে তুমি এটা ঠিকঠাক করে অ্যান্সার করতে পারবে না। মেমোরাইজিং পার্ট, শব্দের অর্থ জানা লাগবে, ফ্যান্টাস্টিক না, সার্কাস্টিক না, ট্র্যাজিক না, অ্যান্সার গোস ফর অপশন বি, দিস ইজ অপটিমিস্টিক। আচ্ছা, তারপর হচ্ছে আমার দ্য সিইও সাডেনলি রিজাইন, অ্যামিডস মানে মধ্যে, অ্যামিডস মানে হচ্ছে মধ্যে, দ্য অ্যামিডস এটাই হচ্ছে অ্যামাউন্টস না, অ্যামাং না, বিটুইন না, তাহলে দ্য সিইও সাডেনলি রিজাইন, সিইওটা রিজাইন করলো মানে পদত্যাগ করলো, অ্যামিডস্ট ইন দ্য মিডল অফ সামথিং, এরকম কিছু বলে, অ্যামিডস মানে হচ্ছে এরকম, দ্য সিইও সাডেনলি রিজাইন, সিইও রিজাইন করলো অ্যামিডস্ট রিমার্স অফ মিসকন্ডাক্ট, রিমার্স মানে কি, গুজব, মানে তার এগেইনস্ট হয়তো কোনো রিউমার ছড়াইছে, তার মিসকন্ডাক্ট, এই গুজবের মাঝখানে সে কি করলো, রিজাইন করে ফেললো, তাহলে অ্যান্সার অপশন কোনটা, জি নাম্বার। এটা ডিকশন মানে শব্দ চয়নের দিকে এটা খেয়াল রাখতে হবে, নাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না খুব সহজ। তারপরে দেখি আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন মার্কস, শুদ্ধ পাংচুয়েশন মার্ক কোথায় আছে সেটা এখানে খুঁজে বের করতে বলছে, চলো দেখি তো একটু। তো ইয়েস তো ঠিকঠাকই আছে, কিন্তু তারপর একটা কমা দেওয়া লাগতো, কমা নাই এখানে, এখানে কমা নাই, এখানে কমা আছে, হ্যাঁ এখানে কমা আছে, কিন্তু আবার কমা দিলে ইয়েস একটা অ্যান্সার, তাহলে এখানে আবার কমা শেষ করতে হবে, তো শুরু করছে শেষ, তার মানে এখানে এটা হয় না, এটাও হয় না, এটাও হয় না। এবার দেখি এটা ঠিকঠাক আছে, ইয়েস জিম সেড টু ডেলা, হ্যাঁ ঠিক আছে, এখানে আই উইল বি এট হোম, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। তার মানে ইয়েস, জিমের উত্তর ছিল ইয়েস, কাকে উদ্দেশ্য করে বললো, ডেলার উদ্দেশ্য করে বললো, এবং
সে জিমের আবার কথা হচ্ছে এটা, তার কথা যেহেতু আবার এটা এখানে কমা দিয়ে কি করলো, ওইটাকে আবার একসাথে অ্যাটাচ করে রাখলো এটা। তাহলে আই উইল বি হোম বাই 10, আমি 10টার মধ্যে বাড়ি ফিরে আসবো। অ্যান্সার গোস ফর অপশন ডি তে। প্রবাবলি টেক্সট বুক থেকে দিছে এটা, টেক্সট বুক জিমেন জেলা যে পার্টটা ছিল সেখান থেকে হয়তো দিছে আর কি এটা। আর টেক্সট বুকে নাও থাকার সম্ভাবনা আছে, না সরি টেক্সট বুকে এটা মনে নেই, টেক্সট বুকে মনে হয় জেরি ছিল। সো একটু স্টোরিটা না জানে, স্টোরি না জানার সমস্যা নাই, বাট এটা কোথায় কি হয় না হয় উত্তরটা তুমি লিঙ্ক করে ফেলতে পারলে এটা ধরে ফেলতে পারার কথা। তারপরে দেখি আমরা, ইভেন দো দ্য ফর্মার বস হ্যাজ অলওয়েজ বিন রুড উইথ মি, ইভেন দো যদিও আমার যে আগের যে বস ছিলেন উনি আমার সাথে অনেক বেশি রুড ছিলেন, নিষ্ঠুর ছিলেন, নির্দয় ছিলেন। আই ডু নট হোল্ড এনি মোর ড্যাশ এগেইনস্ট হিম, যদিও আমার আমার মানে অনেক নিষ্ঠুর ছিল, অনেক নিষ্ঠুর আচরণ করতো, তারপরেও আমি তার জন্য কিছু রাখি নাই, কোনো কষ্ট বা মনে কষ্ট বা দুঃখ বা ঘৃণা এরকম কিছু একটা হওয়ার কথা। প্রিজিডাইস না, গ্রাজ, হ্যাঁ ঘৃণা, কনসোলেশন এটা না, প্রোয়েস এটা না, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, কোনো ঘৃণা তার এগেইনস্ট আমি রাখি নাই। ভালো জিনিস, ভালো, গুড পারসন, সাইন অফ গুড পারসন। তাহলে ইভেন দো দ্য ফার্মার্স বস, যদিও যদিও আমার আগের বসটা আমার জন্য আমার সাথে অনেক রুড ব্যবহার করতো, তারপরে আমি তার এগেইনস্টে আমি কোনো গ্রাজ বা ঘৃণা রাখি না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অপশন ফর বি, গ্রাজ। দিস ইজ নাউন। এখানে কি নাউন হবে? এনি মোর, হ্যাঁ গ্রাজ নাউন। তারপর আমরা দেখি, দ্য ড্যাশ অফ দ্য মুন অন দ্য রিভার নেভার ফেলস টু অ্যামেজ আস। প্লেথোরা মানে হচ্ছে আধিক্য, মানে অনেক বেশি, পেনাসিয়া মানে সব রোগের ওষুধ, গ্যারালিটি মানে হচ্ছে অনেক বেশি বেশি বলা, বাহুল্য, এগুলা কোনো কিছু এখানে ওয়ার্কআউট করছে না। গ্লিমার মানে হচ্ছে তোমার উজ্জ্বল, এরকম বলতেই পারো। দ্য গ্লিমার অফ দ্য মুন, চাঁদের যে সৌন্দর্যটা, তার যে উজ্জ্বলতা, অন দ্য রিভার, নদীর পানির মধ্যে বা নদীতে চাঁদের যে সৌন্দর্যটা, চাঁদের যে উজ্জ্বলতা, যে ব্রাইটনেসটা, নেভার কখনোই ফেলস টু অ্যামেজ, কখনো আমাদেরকে মুগ্ধ করা থেকে বিরত হয় না, সবসময় আমাদেরকে মুগ্ধ করে। মানে নদীর মধ্যে চাঁদের সৌন্দর্য, যে শুভ্রতা, যে উজ্জ্বলতা, যে ব্রাইটনেস, এটা আমাদেরকে সবসময় মুগ্ধ করে, কখনো এটা মুগ্ধ করতে মানে ব্যর্থ হয় না, সবসময় আমাদেরকে মুগ্ধ করে, সেই কথাটা এখানে বলছে। সো অ্যান্সার গোজ ফর অপশন এ, দিস ইজ গ্লিমার। তারপরে নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি। আচ্ছা, প্রথমত এটা দেখতে হবে, স্ট্রাকচারটা দেখতে হবে। তুমি কি জানো যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার ইন্ডিকেট দ্য নেগেটিভ, মানে অর্থটা দেয় নেগেটিভ। যেমন একটা বাক্য বলি, হি ইজ টু উইক টু ওয়াক, অর্থ কি বাংলায়? ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারতেছে না। মানে পুরো বাক্যটার অর্থ কেমন হয় ইংলিশ আমি যদি করি, এটা একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স করলে কি হয়? ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এরকম হয় এটার অর্থ। যেমন এবার আমরা দেখি, নিউক্লিয়ার এনার্জি ইজ টু ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি, এটা এতই ডেঞ্জারাস যে এটা আমরা ওয়াইডলি ব্যবহার করতে পারি না। সো সেই নেগেটিভ নুয়ান্সটা আর নেগেটিভ ভাইবটা বা নেগেটিভ মিনিংটা এখানে আসতে হবে। সো ইউ হ্যাভ টু ইউজ টু, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এই যে দেখো প্লাস ভার্ব, সব ঠিকঠাকই আছে, স্ট্রাকচার এখানে সবকিছু ওয়ার্কআউট করতেছে। এখানে আনসার আছে অপশন সি তে। হোপফুলি গট দ্য পয়েন্ট, ভালো প্রশ্ন ছিল এটা। তারপরে দেখি আমরা, অ্যারাইভিং লেট অ্যাট এ মিটিং ইজ রিউড, মানে একটা মিটিং এর মধ্যে মানে সময় মতো না পৌঁছানোটা, অ্যারাইভিং লেট বা দেরিতে পৌঁছানোটা, এটা খুব রুড একটা ব্যাপার। এন্ড শোজ, এবং দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ল্যাক অফ রেসপেক্ট। তুমি দেরিতে কোনো জায়গায় পড়লে এটা কি রেসপেক্ট দেখাচ্ছে? অবশ্যই না। রেসপেক্ট দেখাইলে বা ইউ কেয়ার ফর দেম, তুমি তাকে কেয়ার করলে, রেসপেক্ট দেখাইলে তুমি সময় মতো যাইতে বা সময়ের আগে চলে যাইতে। কিন্তু তুমি যেহেতু লেট করে যাচ্ছ, তাহলে এখানে অবশ্যই রেসপেক্টের কোনো কিছু নাই। ল্যাক অফ রেসপেক্ট ওই সেন্সে না, এটা কি হবে? লেস অফ রেসপেক্ট ফর। আচ্ছা, রেসপেক্টের পরে কি লাগবে? আমার ফর লাগবে এখানে একটা, তো সেটা নাই এখানে একটা। আচ্ছা, ইনসাল্ট না, শোজ ইনসাল্ট এটা না, কেয়ারলেসনেস না, ল্যাক অফ রেসপেক্ট ফর দ্য পিপলস টাইম। তো মানুষের যে সময় আছে, সময়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল না। তো অন্য মানুষের যে সময় আছে, তোমাকে টাইম দিচ্ছে, তোমাকে সময় দিচ্ছে, সময়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল না, এই কারণে তুমি দেরি করে যাচ্ছ। সেই কথাটা এখানে বলছি, ওটা বাংলাটা এখানে পড়ছে আর কি। এটা রাইভিং লেট এট মিটিং ইজ রুড, অনেক দেরিতে মিটিং এ পৌঁছানো খুব রুড, এটা খুবই যায় না, এটা খুবই মানে অমার্জনীয়। এন্ড শোজ, এবং দেখায় যে ল্যাক অফ রেসপেক্ট ফর দ্য আদার্স পিপলস টাইম, এবং তুমি অন্য মানুষের সময়ের প্রতি তুমি যথেষ্ট শ্রদ্ধাশীল না, এই কারণে তুমি লেট করে যাও। তাহলে অ্যান্সার করতে ফোকাস কোনটা? অপশন বি তে। মুভিং নেক্সট,
when রূপক entered the class, যখন রূপক ক্লাসরুমে প্রবেশ করলো, the lecture dash, খেয়াল করো, রূপক entered the class, তাহলে এটা ধরো কি টাইমলাইন যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। তাহলে কি বলছো অরিজিনাল বাক্যটার মধ্যে কি বলছো, রূপক এন্টার্ড, তাহলে এন্টার্ড এখানে কি আছে, ENTERD, এন্টার্ড, যখন ক্লাসে এন্টার্ড করলো, আচ্ছা করলো, তো তারপর কি বলছে, দ্য লেকচার ড্যাশ, সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো। তো রূপক যখন ক্লাসে প্রবেশ করলো তখন কি করলো, দ্য লেকচার হ্যাড অলরেডি বিগান লিখছে এখানে এটা, সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো। আচ্ছা পুরো ব্যাপারটা কি বলো কি হলো, রূপক ক্লাসে ঢুকার আগে কি করলো, লেকচারটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো ক্লাসে ঢুকার আগে লেকচার শুরু হয়, তাহলে পরে এসে লেকচার ধরতে অবশ্যই তার কঠিন লাগবে, কঠিন লাগার কথা, আমাদের সবসময় যেরকম হয় আর কি, এটা আমরা কোনো কিছু লিঙ্ক করতে পারি না, কারণ যে টাইমিং, যে সময় থেকে শুরু হওয়ার কথা, সে সময় পরে আসছি আমরা, এটা ক্লাস শুরু করার পরে আসছি, পরে আসলে অনেক জিনিস ধরতে পারবো না, খুবই স্বাভাবিক, এই কথাটা এখানে বলছি। তার মানে ক্লাস শুরুর অনেক আগে সে আসে নাই, ক্লাস শুরু সে কি পরে পরে আসছে, তাই তো? তো তার মানে ঢুকছে কখন, ঢুকছে ক্লাস শুরুর পরে, তো ক্লাস শুরুর পরে যদি ঢুকছে তার মানে ক্লাসটা শুরু আগে হয়েছে, ক্লাসটা শুরু আগে হয়েছে, তার মানে পাস্টের আবার পাস্টে হয়েছে ক্লাস শুরু, তাহলে পাস্টের পাস্ট যদি হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে পাস্ট পারফেক্ট, পাস্টের পাস্ট যদি সেটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে হয় রূপক এন্টার দ্য ক্লাস, দ্য লেকচার অলরেডি শুরু হয়ে গেছে, এটা পাস্টের পাস্ট দিতে হবে, যদি শুরু হয়ে গেছে তাহলে জাস্ট বিগান দিলে হবে না, এটা 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 পাস্টে দিচ্ছে, এটা আমার কি দেওয়া লাগবে, পাস্ট পারফেক্ট দেওয়া লাগবে এটা। তাহলে হ্যাড বিগান, হ্যাঁ এটা আছে, হ্যাড অলরেডি এন্ড, শেষ হয়ে গেলে তুমি, শেষ হয়ে গেলে সে এটা কেমনে করলো, তো ধরলাম এটা শুরু হয়ে গেছে, তারপর ওয়াজ এখানে দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার বি নাম্বার অথবা সি নাম্বারের কোন একটা হবে। আচ্ছা তাহলে রূপক যখন ক্লাসরুমে প্রবেশ করলো, সে দেখলো লেকচারটা অনেক আগেই শুরু হয়ে গেছে, তাই সে এটা মানে ফলো করতে পারলো না, ফলো করতে দেখলো বেশ ব্যাক পাইতে হয়েছে বা কষ্ট পাইতে হয়েছে আর কি, এটা তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অনেক আগে শুরু হয়ে গেছিল, অনেক আগে শেষ হয়েছে না, শেষ হলে তো পরে আর ফলো করার কোনো কথা না, তাই তো? মাঝখান থেকে কোনো জায়গায় গেলে তাহলে সেটা ধরটা লিঙ্ক করাটা অনেক কঠিন হয়ে যায়, সেটা এখানে বি নাম্বারটা এখানে ওয়ার্কআউট করতেছে ওই সেন্সে। সো খেয়াল করছো, গ্রামারের স্ট্রাকচারের দিকে খেয়াল রাখাই লাগবে, উবার অর্থের দিকেও বেশ ভালো দিকে খেয়াল রাখা লাগতেছে ওই আমার এমসিকিউ সলভ করার জন্য এগুলোতে। মুভিং নেক্সট, দে কুড নট হেল্প, দেখো হেল্পের পরে এখানে কি, আই কুড নট হেল্প লাফিং, হেল্পের পরে তুমি যদি এখানে কোনো কিছু না দাও তাহলে এখানে আইএনজি দেওয়া লাগতো, যেখানে আইএনজি নাই তাহলে এখানে এরকম কিছু একটা দেওয়া লাগবে যে শব্দের পরে তোমার এখানে ভার্বের বেস ফর্ম ইউজ করা যাবে। সো আনলেস ইউজ করা যাবে না, আনলেস মানে কি ইফ নট, তারপর তো একটা সাবজেক্ট লাগবে, ভার্ব এরকম কিছু নাই, তো দেন মানে কম্পারিজন, তুলনা করতেছো, তাহলে আই কুড নট হেল্প দেন লিভ, না এভাবে ইউজ করা যাচ্ছে না, ইনস্টেড অফ ভার্ব প্লাস আইএনজি লাগতেও হবে না, তাও দেওয়া হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বাট, তাহলে দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন, মানে তারা কি করলো, বাংলা অর্থটা কিরকম দাঁড়ায়, দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়েন ইট ইজ ব্রোকেন ডাউন, মানে নষ্ট হয়ে যায়, আর এটা যখন রাস্তায় নষ্ট হয়ে যায় তখন এটা তারা মানে ছেড়ে না এসে পারলো না, তার মানে তাদের ইমার্জেন্সি কোনো কাজ ছিল, রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেছে, ওকে ডান, ওইখানে রেখে দিয়ে সে তো তার কাজে চলে গেছে, তো অর্থটা এরকম দাঁড়ায়, আনসার তাহলে কোন হবে, আনসার অপশন বি নাম্বারটাই হবে। মুভিং নেক্সট, এখন মেমোরাইজিং পার্ট দেখা যাচ্ছে, এটা সিনোনিমস এবং অ্যান্টোনিমস। দ্য সিনোনিমস অফ কনসপিকিউয়াস মানে হচ্ছে উল্লেখযোগ্য, রিমার্কেবল যেটা আমরা বলি, মানে নোটিসেবল, যেটা নোটিসেবল সেটাই হয়, হিডেন না, কমপ্লেক্স না, টুগেদার না, মেমোরাইজিং মুখস্থ পার্ট এটা। তারপরে দেখি ইনকম্পিটেবল, ইনকম্পিটেবল মানে কি, যেটা সুটেবল না, যেটা যোগ্য না, কম্পিটেবল যোগ্য, তাহলে ইনকম্পিটেবল তাহলে অযোগ্য যেটা বলি আমরা, এটা ডিসকোয়ালিফাইড ওই সেন্সে না, ইনকম্প্রিহেন্সিবল না, এটা আনসুটেবল, ইট ডাজ নট গো উইথ দ্যাট, লাইক ইনকম্পিটেন্ট না, তাহলে হচ্ছে ইনকম্পিটেবল হচ্ছে আনসুটেবল। তারপর এখানে দেখি মেলাইন, মেল মানে হচ্ছে ব্যাড, খারাপ কোনো কিছু, তাহলে সেটা অ্যান্টোনিম জানতে চাইছে, বিপরীত শব্দ অবশ্যই ভালো কোনো কিছু, তাহলে বেন, হ্যাঁ এটাই অ্যান্সার হচ্ছে, অ্যান্সার তোমার সি নাম্বার হচ্ছে, ইউনো মেল মানে হচ্ছে ব্যাড, ল্যাটিন ভাষায় মেল মানে হচ্ছে ব্যাড, ম্যালেরিয়া, ম্যাল ফাংশন, ম্যাল প্র্যাকটিস সব ব্যাড, আর বেন যখন হবে, বেন বিএন, বেন মানে হচ্ছে গুড, বেনিফিশিয়াল, বেনিফিট, বেনাইন সব গুড, সব ভালো, তো অ্যান্সার কোনটা হচ্ছে, এখানে সি নাম্বার হচ্ছে, the antonym of malign, this is benign. What is the antonym of the word pernicious? অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ জানতে চাইছে এখানে, পানিশ মানে অনিষ্টকর, ক্ষতিকর, তবে ক্ষতিকরের বিপরীতে কি হবে, মানে মঙ্গলজনক বা কল্যাণকর, ম্যালিফিয়াস সুমিষ্ট বা সুমধুর, অনারাস মানে হচ্ছে ভারবাহী হয় না, বেনিফিশিয়াল এটাই হচ্ছে, স্পিরিয়াস মানে হচ্ছে ফেক, তা হয় না, মানে নকল যেটা বলি আমরা, তাহলে অ্যান্সার কোনটা, বেনিফিশিয়াল, তাহলে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্নিশিয়াস অনিষ্টকর, ক্ষতিকর, তাহলে সেটা বিপরীত শব্দটা হচ্ছে ভালো, মঙ্গলজনক, দিস ইজ বেনিফিশিয়াল, অ্যান্সার ফর অপশন সি।
which of the following is not the synonyms of speculate? Speculation মানে হচ্ছে মানে কি বলে স্পেকুলেট করা, সিনোনিম না কোনটা, স্পেকুলেশন উপলব্ধি করা, আগে কোনো কিছু বলা, এরকম কিছু একটা। তাহলে গেস করা এটা সিনোনিমস হয়, ফিগার আউট এটা সিনোনিম হয়, ওন্ডার হয়, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিরোধ থাকা। এই বিরোধ থাকায় তোমার এখানে স্পেকুলেটেড সিনোনিমস না, অন্যগুলা গেস, ফিগার আউট, ওন্ডার তিনটে কোনো না কোনো ফরম্যাটে তোমার স্পেকুলেটেড সিনোনিমাস হয়, একমাত্র অ্যাবস্টেইনটা ছাড়া। অ্যাবস্টেইন হচ্ছে বিরোধ থাকা, অ্যাবস্টেইন ফ্রম। ইফ ইউ আর স্কেপটিক্যাল, তুমি যদি সন্দেহপ্রবণ হও, স্কেপটিক্যাল মানে সন্দেহপ্রবণ, স্কেপটিক, তাহলে ইউ আর ডাউটফুল, অ্যান্সার এটাই হবে। ডাউট মানে সন্দেহ, তুমি যদি স্কেপটিক্যাল হও মানে এটা এক কথায় প্রকাশ টাইপের। স্কেপটিক্যাল সিনোনিমাস ডাউটফুল, তাহলে অ্যান্সার এটাই হচ্ছে এটা। তুমি স্কেপটিক্যাল হও তাহলে তুমি ডাউটফুল। ক্রেডুলাস মানে বিশ্বস্ত, ভিলানিয়াস না, ফিলোসফিক্যাল এটাও না, কোনোটাই এখনো ওয়ার্ক করছে না একমাত্র ডি নাম্বারটা ছাড়া। তারপর দোজ হু আর ভালনারেবল আর, ভালনারেবল মানে অরক্ষিত, prone to be attacked, এরকম কিছু একটা, মানে অক্ষত না, অরক্ষিত না, যে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি আর কি। তাহলে those who are vulnerable are susceptible to injury or disease, মানে অরক্ষিত না, সে কোনো মানে আঘাত অথবা কোনো রোগ দিয়ে সে আক্রান্ত হইতে পারে, ঠিক আছে। susceptible যেটা guilty of a crime এটা হয় না, তারপর need to be treated এটা হয় না, aggressive and uncooperative এটাও হয় না, তাহলে অ্যান্সার কোনটা, ডি নাম্বারটাই হবে। susceptible to injury or disease, answer goes for option D. Bangladesh is blessed with equipped with না, submerged মানে প্লাবিত হওয়া, blessed by না, by হয় না, with হয়। বাংলাদেশ blessed with huge inland open water sources, তো অভ্যন্তরীণ অনেক খোলা পানির যে রিসোর্স যেগুলো আছে, যেমন নদী, নালা, খাল, বিল, এগুলো দিয়ে বাংলাদেশ অনেকটা ব্লিজড। এখানে নদী মাতৃক বাংলাদেশ বলা হয়, রিভারাইন কান্ট্রি বলে এটা। সো এটা ব্লিজড এর পর এখানে উইথ হবে, অ্যান্সার গোস ফর অপশন ডি তে। appropriate preparation, putting memorizing part দেখা যাচ্ছে। তারপর would you like to go for a walk? Go for a walk. Would you like to go for a walk? Go for একটু হাঁটার জন্য, মানে some sort একটু কি বলা, ফ্রি আছে এখন কিছু একটা হাঁটতে হবে, go for a walk, go for something, ঠিক আছে। স্ট্রাকচারটা এরকম হচ্ছে go for something, তাহলে go for a walk। তাহলে would you like to go for a walk? হচ্ছে কিছুটা হাঁটবে, কিছু সময় হাঁটবে, এরকম কিছু বাংলা অর্থ আসে এরকম। তারপরে দেখি, তারপরে ডু ইউ গেট অন উইথ ওয়েল উইথ ইউর সিস্টার, একটা ফ্রেজ কিন্তু গেট অন ওয়েল উইথ, মানে ভালো ব্যবহার টাইপের এরকম কিছু একটা। ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের সাথে ভালো ব্যবহার করো? গেট অন ওয়েল এটা একটা ফ্রেজ কিন্তু, এটা ভালো ব্যবহার করা। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার বি নাম্বারই হবে। এটা মেমোরাইজিং পার্ট ছাড়া, তোমার মেমোরাইজিং ছাড়া এটা তুমি অ্যান্সার করতে পারবে না কোথায় কোনটা বসে। আচ্ছা, তারপরে দেখি আমরা এটা স্পেলিং, এটা স্পেলিং মুখস্থ জানা লাগবে, এটা না জানা থাকলে তুমি এখানে অ্যান্সারই করতে পারবে না যে কোনটা এখানে অর্থ হয়। তো বিজেআর, দিস ইজ অদ্ভুত, এটা কারেক্টলি স্পেলিং বুঝছেন। তারপর ডিসিডিয়াস বানানটা ভুল আছে, সিমেট্রি আছে, লিয়াজন বানানটাও ভুল আছে। হ্যাজ বিন প্রপারলি স্পেল একমাত্র বিজেআর, অদ্ভুত, এটা এর নাম্বারটা ঠিক আছে, অন্যগুলোতে কোনো না কোনো ফরম্যাটে তোমার বানান ভুল আছে, এগুলোতে মুখস্থ টাইপের। আবার এখানে বলছে কারেক্টলি স্পেল, দুইটা কারেক্ট স্পেলিং দেখা যাচ্ছে আছে, এখানে আর্গুমেন্ট আছে, মিসস্পেলিং আছে, ওয়ার্ড ভুল আছে, রিপিটেশন এখানে হবে না, এটাও ভুল আছে। সো দুইটা যদি অ্যান্সার, তখন কোনটা অ্যান্সার করবে? তোমার সেটে যেটা সবার উপরে থাকবে সেটা অ্যান্সার করে আসবো। এখানে দেখো এ নাম্বার এবং ডি নাম্বার আছে, তাহলে এখন তুমি কোনটা করবা? যেহেতু আমার সেটের, আমি ক্লিক করে দিচ্ছি আমার সেটের মধ্যে এ নাম্বারটা আগে আছে, আমি এ নাম্বার অ্যান্সার করে আসবো। একাধিক উত্তর থাকলে যেটা তোমার সেটের মধ্যে সবার আগে থাকবে সেটা তুমি উত্তর করে দিয়ে আসবে, দ্যাটস ইট। তারপরে দেখি কারেক্টলি স্পেল, ঠিক বানান কোথায় আছে? সিনোনিমাস, হিপোপোটামাস, হিপোক্রেসি, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে অ্যান্টোনিমস বানানটা ভুল আছে, সো অ্যান্সার করলে হিপোক্রেসি, এটাই সি নাম্বারটা এখানে ঠিকঠাকই আছে। তারপর আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ এন একাডেমিক থ্রু অ্যান্ড থ্রু, তাহলে থ্রু অ্যান্ড থ্রু মানে কমপ্লিটলি একাডেমিক, মানে অনেকটাই শিক্ষানুরাগ যেটা বলি আমরা, পড়াশোনা নিয়ে সবকিছু থাকে, সবসময় থাকে, অন্য কিছু দিকে থাকে না। তাহলে আমাদের কলেজ প্রিন্সিপাল আসলে খুব থ্রু অ্যান্ড থ্রু, পুরোপুরি কমপ্লিটলি একাডেমিক। তারপরে things really took off when Microsoft Windows was introduced in 19 in this sense, took off মানে এখানে কি করা? sudden rise in popularity, মানে হুট করে জনপ্রিয়তা বেড়ে যাওয়া, বাংলা অর্থ হচ্ছে এরকম। things really took off when Microsoft Windows was introduced, 1985 সালে যখন মাইক্রোসফট উইন্ডোজটা মানে কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয়, চালু করা হয় পুরো দেশের মধ্যে, তখনই তার জনপ্রিয়তা কি করে খুব সাডেন রাইজ বাড়তে থাকে আর কি, সেটাই বাংলা অর্থ এখানে আসে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা টুক অফ, এটা তোমার গ্রুপ ভার্ব, অর্থ জানা লাগবে, ফ্রেজাল ভার্ব যেটা বলি অর্থ জানা লাগবে, না হলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না খুব সহজে। সো অ্যান্সার কোনটা হবে? অপশন বি তে।
তারপরে দেখি আমরা she is too tired to put up with মানে হচ্ছে সহ্য করা, put up with মানে কি? put up with মানে এটা হচ্ছে সহ্য করা। আচ্ছা, তাহলে she is too tired to put up with the noise anymore. put up with মানে সে যথেষ্ট টায়ার্ড হয়ে গেছে, সে আর এই নয়েজে আর সহ্য করবে না সে। 2 plus adjective plus 2 plus verb মানে কি? নেগেটিভ ওয়ান। তাহলে she is so tired that she cannot put up with this noise anymore. মানে সে এতই ক্লান্ত হয়ে গেছে যে সে মানে নয়েজটা নিতে পারতেছে না, সহ্যই করতে পারতেছে না। বাংলা অর্থ এরকম দাঁড়ায়। তাহলে পুট আপ উইথ এটা হচ্ছে সহ্য করা, অপশন এ। এই তো, তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার এমসিকিউ পার্টটা দেখলাম। এমসিকিউ পার্ট আমরা দেখছি মানে ভেরিয়েশন অফ কোয়েশ্চেনস আসতেছে, অনেকটাই তোমার দেখা যাচ্ছে গ্রামারের স্ট্রাকচার জানলেই হচ্ছে না, সাথে অর্থের দিকেও খেয়াল রাখা লাগতেছে। কারণ গ্রামারের স্ট্রাকচার যদি তুমি চেক করে দেখো, অ্যাটলিস্ট দুইটা অপশনে কিন্তু অনেক সময় কি থাকতেছে, অ্যান্সার অপশনে যাওয়া লাগতেছে। তো ওই দুটার মধ্যে তুমি একটাকে চুজ করার জন্য সেই অ্যাকচুয়াল অর্থের দিকে যাওয়াই লাগতেছে। সো এটা পয়েন্টের প্রশ্নের মধ্যে সেটি দেখলাম, সেটা এক্সপিরিয়েন্সটা আমার এটাই বলতেছে। তুমি গ্রামার ঠিক আছে, গ্রামার রুলস টুলস পড়া সব ঠিক আছে, কিন্তু তারপর তোমার কিন্তু এটা দুইটা থেকে 2 in 1 যে কোনো একটা চুজ করার জন্য অর্থের দিকে খেয়াল রাখতে হবে। তো চলো এবার আমরা একটু রিটেন পার্ট নিয়ে আলোচনা করি। তো রিডিং ইংলিশের মানে এই ইউনিটের মধ্যে রিটেন পার্ট আসে, কি কি প্রশ্ন আসে চলো একটু শুরু দেখি। আমি সলভ করাবো না, আমি জাস্ট কি কি আইটেম আসতেছে আমি জাস্ট সেটা দেখাই দেবো, কারণ রিটেন পার্ট তো মেনি ম্যান মেনি ম্যানস, নানা মুনি নানা মত, এক একজন এক এক ভাবে লিখবে, আমি জাস্ট খালি দেখাবো এটার মধ্যে কোন কোন টপিক আসতেছে, এই আর কিছুই না, এমন কিছুই না। তো চলো দেখি এখানে প্রথম এটা গত বছরের যে প্রশ্ন ছিল সেখানে 22-23 5টা শব্দ দিছে, 5টা শব্দ দিয়ে দেখা যাচ্ছে তোমার এখানে কি করে সেন্টেন্স মেকআপ করতে বলছে। ডিসলভ দিছে, প্রোঅ্যাক্টিভ দিছে, বিবলিওফাইল, প্রিজার্ভ, র্যাটলিং। তো 5টা শব্দ দিয়ে তোমার সেন্টেন্স মেকআপ করতে বলছে। এখন তুমি সেন্টেন্স মেকআপ করবা, তো আমার যেটা ইয়ে থাকবে অর্থ দিকে খেয়াল রাখো শব্দের। আর শব্দগুলো মনে হয় চেঞ্জ করা কোনো উচিত না, দরকার নাই। ওরা যেভাবে দিবে, ডিসলভ যেভাবে দিছে কোনো দ্বিযুক্ত করবে না, মানে কোনো চেঞ্জ করবে না, যেরকম আছে ওরকম ভাবে তুমি সেন্টেন্সের মধ্যে করবে। দেখি তো, দেখো ডিসলভ এখানে তারা ডিসলভ কি করছে, কোথায় ডিসলভ দেখো কোনো চেঞ্জ করে নাই। তারপর এখানে প্রোঅ্যাক্টিভ কোথায় দিচ্ছে, প্রোঅ্যাক্টিভ দেখো কোনো চেঞ্জ করে নাই। তারপর বিবলিওফাইল হ্যাঁ কোনো চেঞ্জ করে নাই, খেয়াল করছো? তার মানে যেটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ ওটা ওরকমই রাখবা, কোনো চেঞ্জ করবে না। মানে যে পার্সেস পিছে দেওয়া আছে পার্সেস পিছে তুমি ইউজ করার চেষ্টা করবা, অন্য কিছু করবে না। যেহেতু ইনস্ট্রাকশন ওরকম মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, কোনো বলে নাই যে তোমার চেঞ্জ করাটা অ্যাপ্লিকেবল, সেখানে কিন্তু মেনশন করে নাই। যদি করে নাই তাহলে চেঞ্জ করা একটা মনে হয় না বুদ্ধিমানের কোনো কাজ হবে। সেটা যেভাবে দিবে, যে পার্টস অফ স্পিচের কথা বলবে, যে ফরম্যাটে দিবে, তুমি চিন্তা করবা সেন্টেন্সের মধ্যে ওইটা ওইভাবে ইনসার্ট করার জন্য, যাতে করে তোমার জন্য ভালো হবে আর কি মার্ক ক্যারি করা। সো দেখতে পাচ্ছি তারপর প্রিজার্ভ আছে র্যাটলিং। দেখি তো প্রিজার্ভ কি করছে। প্রিজার্ভ, হ্যাঁ প্রিজার্ভ দেখো এখানে যেরকম রাখছে ওরকমই কোনো চেঞ্জ করে নাই। আর এখানে র্যাটলিং সাউন্ড দেখো কোনো চেঞ্জ করে নাই। সো সেন্টেন্স মেকিং এটা মেনি ম্যান আবারই বললাম, অনেকে অনেক ভাবেই করবে এটা। তো তোমার জন্য আমার একটা ছোট্ট একটা অ্যাডভাইস, সেটা কি, এটা যে ফরম্যাটে দিবে, যে প্রসেস পিচ তারা ফলো করতেছে যেভাবে, এটা ওইভাবেই করবা। এবং সেন্টেন্সটার মধ্যে যখন এটা অ্যান্সার করে ফেলবা তখন সেই জায়গায় একটা আন্ডারলাইন করে দিও, যাতে করে সম্মানিত টিচার যিনি তোমার খাতাটা চেক করবেন উনি যেন এটা পুরো লাইন খুঁজে যেন ওই শব্দটাকে একবার পিক করতে না হয়, ওনাকে তোমার সহজ করে দেওয়া ব্যাপারটা। কোথায় দিচ্ছ ধরো এইভাবে আন্ডারলাইন করে দিও, জাস্ট আন্ডারলাইন, বা এটা অন্য কোনো সময় থাকলে অন্য কোনো কালার দিলা, অথবা যাই লাগতেছে লেখার সময় আন্ডারলাইন করে দিও, যাতে করে যিনি রিডার উনি যেন এটাতে তোমার অ্যাডভান্টেজ পায়, ও আবার যেন এটা পুরোটা পড়ে তোমার ওনার যেন আবার এটা স্ক্রিনিং না করা লাগে। এটা একটু খেয়াল রাখো। তাহলে দুটো জিনিস, এক, প্রথমটা কি, এটা কোনো চেঞ্জ করবে না, যে পার্সেস স্পিচ দিবে সেটাই ফলো করা। আর 2 নাম্বার, সেন্টেন্স মেকআপ করার পরে যে শব্দগুলো দিবে শব্দগুলো আন্ডারলাইন করে দিবা বা অন্য কোনো কালারে লিখে দিবা, দ্যাটস ইট। এটুকুর মধ্যে কথা, আর কিছু না। তারপরে দেখো কবিতা, পোয়েম অ্যানালাইসিস। এই পোয়েম অ্যানালাইসিস তোমাদের যে শর্ট সিলেবাস যেটা আছে সেখান থেকেই আসতেছে। আমি যাচ্ছি না এদিকে, তোমার শর্ট সিলেবাসের মধ্যে বেশি কবিতা নাই মনে হয়, 4টা থেকে 5টা মনে কবিতা আছে, সে 4টা থেকে 5টার মধ্যে 2টা এখানে দেওয়া আছে, আর বাকি 2টা আমরা আমাদের যে বইটা আছে বইয়ের মধ্যে এটা পেয়ে যাবা ডিটেলস। ঠিক আছে, এত বেশি কবিতা নাই, সো এদিকে টেনশন করার কিছু নাই। কিন্তু পোয়েম অ্যানালাইসিস মোটামুটি তোমরা পড়ে আসো, এইচএসসি যে সিলেবাসটুকু যেটা আছে শর্ট সিলেবাস ওটাই তারা ফলো করবে, এক্সট্রা তেমন কিছু আসার সম্ভাবনা খুব কম, বাট আসবে না যেটা না আসার সম্ভাবনাই বেশি আর কি, এটা কিন্তু শর্ট সিলেবাস থেকেই দিচ্ছে। তো দেখো, আই উইল রাইজ এন্ড গো নাও and go to Innisfree, সেটাই বলছে। তো প্রশ্ন হলো লিখিত কেমন দিচ্ছে দেখো তো, what image has been used to describe the piece, text related, the passage এই কবি আর যেহেতু এখান থেকেই নিয়েছে, এই পিসকে কিভাবে ব্যাখ্যা করতেছে, তো what are the living creatures mentioned in the poem, পোয়েমের মধ্যে লিভিং ক্রিয়েচার কাকে কাকে মেনশন করছে এটা আলোচনা করতে বলছে এখানে এটা। তো তা আমরা এখানে কি করলাম, আমরা এখানে মোটামুটি এখানে এটা সলভ করে দিচ্ছি। দেখাও ইমেজটা পিসকে কাকে রেফার করলো, তারপর এখানে লিভিং ক্রিয়েচার দিয়ে কাকে কাকে
এখানে তোমার ইয়ে করলো, মেনশন করছে, সেখানে উল্লেখ করে দিচ্ছে। এটাও মেনি মাইন্ডস অনেক ভাবে তুমি করতে পারো। তো তোমার টেক্সট বুকে টেক্সচুয়াল যেহেতু কবিতাটা, তো টেক্সটের যে কবিতাগুলো সেগুলো একটু ভালো করে পড়ে ফেলে একবার, ঠিক আছে, একবার পড়ে ফেলে দেখবা তুমি এটা থিমটা বানায় লিখতে পারতেছো একটা যেভাবে আসো। আচ্ছা, তারপর একটা যেটা ওয়েল অর্গানাইজ রিটেন টাইপের কিছু একটা দিতেছে, যেটা কি রাইট ওয়েল অর্গানাইজ প্যারাগ্রাফ বলছে। এটা দ্য ইউজ এন্ড অ্যাবিউজ অফ অ্যাডভার্টাইজমেন্ট in the space provided, keeping in the mind the elements of a paragraph such as topic, sentence, supporting details and conclusion। তিনটা তারা একটা মেনশন করেই দিচ্ছে, এই তিনটা যেন তাহলে মিস না হয়। কি কি বলছে এখানে? টপিক সেন্টেন্স দিতে হবে, তারপরে তুমি যে টপিক সেন্টেন্সটা দিয়ে করলা, তারপর তোমার সাপোর্টিং ডিটেইলস সেন্টেন্সে বলতে হবে, এবং সেই সাথে কনক্লুশন এটা আনতে হবে। তো এই আইগনা গেস এটা মনে হয় 10 প্রবাবলি, তাই না? হ্যাঁ, এটা তো মনে হয় 5টা শূন্যস্থানে, শূন্যস্থান না, সেন্টেন্স 5টা সেন্টেন্স মেকে মনে হয় 5। তারপর এখানে পোয়েম অ্যানালাইসিসে আই গানা গেস এটা তো 5 5 5 10 প্রবাবলি। এটা তো তোমার কত? এটা তো মানে বাকি 10, এই হলো টোটাল 20। তো এটাও আর এখানে মেনশন করে দিচ্ছে, এখানে তোমার প্যারাগ্রাফটা কি বলছে, প্যারাগ্রাফ লিখতে হবে, মানে একটা প্যারাই লিখবা, একাধিক প্যারা লিখো না, এক প্যারাই লিখে ফেলো। আচ্ছা, ঠিক আছে। তো একটা প্যারাই লিখবা, এখানে প্যারার মধ্যে কি কি গুলো করতে হবে, টপিক সেন্টেন্স মেনশন করে দিচ্ছে। তারপর তুমি যেটা নিয়ে লিখতেছো ওটা তোমার তোমার ফর বা এগেইনস্ট তুমি যেটা সাপোর্ট করতেছো, তারপরে কথা বলে সাপোর্ট করবা, এগেইনস্টের কথা বলে এগেইনস্ট করবা, এবং শেষে তোমার একটু জেনারেলাইজ একটা ভিউ, একটা লাইন, সেটা কনক্লুশন, ক্লোজিং নোট যেটা বলি আমরা, সেটা এখানে মেনশন করে দিলাম। এখানে একটা স্যাম্পল একটা অ্যান্সার দেওয়া দিছে, তুমি এটা ফলো করতে পারো। এটা যে মেনটেন করতে হবে, মানতে হবে, নট লাইক দ্যাট, এটা মানতে পারো, না মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেখো আমরা সামনে করতেছি। পরে এখানে কি আছে, সেই কবিতা 21-22 একটা কবিতা টেক্সট বুক থেকে দিছে। তো কবিতাটা ব্লো ব্লো দো উইন্টার উইন, এইটুকু কবিতা, টেক্সট বুক রিলেটেড। তারপর এখানে কি বলছে, প্রশ্নগুলো দেখে আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন এনি ওয়ান লিটারারি ডিভাইস, আই মিন ফিগার অফ স্পিচ এটা বলো, ঠিক আছে। সেটা তুমি এখানে একটা ডিসকাস করলা। অ্যালিটারেশন মানে হচ্ছে ব্লো একই উচ্চারণ। আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নেচার এন্ড ম্যানকাইন্ড অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য গিভেন এক্সট্রাক্ট, মানুষ এবং নেচারের যে কি বলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ওই কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে, সেটা তুমি এখানে ডিসক্রাইব করতে বলছে। টেক্সট রিলেটেড টেক্সট বুক থেকে আসছে, এটা এখানে সলভ দেওয়া আছে, সবটা পড়ে ফেলতে পারো। আচ্ছা, অনেকগুলো তুমি লিটারেরি ডিভাইসের কথা বলছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে এক বলছে পার্সনিফিকেশন। তো হোয়াট ইজ দিস, এটা কি? এক কথা তোমাকে যদি বলি, যেটা পার্সন না ওরকম কাউকে পার্সন এক্সপ্রেস করাটাকে ইংলিশ গ্রামারে বলা হয়, বা ইংলিশ গ্রামার না, ইংলিশ লিটারেচারে বলা হয় পার্সনিফিকেশন। আবার বলি, পার্সন না ওরকম কাউকে পার্সন এক্সপ্রেস করাটাই হচ্ছে পার্সনিফিকেশন ইংলিশ লিটারেচার। আচ্ছা, তারপরে এখানে কি বলছে আবার, এখানে ব্লো এখানে বলছে অ্যালিটারেশন, আই গনা গেস, না অ্যাপোস্ট্রফির কথা বলছে এখানে এটা। তারপরে হ্যাঁ, এটা অ্যালিটারেশনের কথা বলছে এটা। তারপর আর কি, ইমাজেরি কথা বলছেন, সিমিলি। আচ্ছা, ফিগার অফ স্পিচ। আচ্ছা, তারপরে যে ওই যে ওইটা ম্যানকাইন্ড এন্ড নেচারের যে কন্ট্রাস্ট, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এটা আলোচনা করে দিছি সিম্পলি। তারপরে দিয়েছে দেখো রিটেন পার্টের মধ্যে, হাউ ক্যান সায়েন্স বি মেড পপুলার এমাং স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ। মানে স্কুল স্টুডেন্ট যারা, স্কুলগামী ছাত্রছাত্রী যারা, স্কুল গোয়ার্স যারা, তাদের মধ্যে বিজ্ঞান শিক্ষাটা কিভাবে জনপ্রিয় করে তোলা যায়, সেই কথাটা এখানে জিজ্ঞেস করছে। তো সেটা নিয়ে তুমি চিন্তা করে ফেলতে পারো। এখন তাহলে কি কি করতে পারো, এখানে কিন্তু মেনশন করে দেয় নাই কিভাবে লিখবা। তাহলে কি করতে পারো, প্রথমত যে টপিক সেন্টেন্স কি নিয়ে লিখছে, বাংলাদেশের স্কুল গোয়িং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা, এটা মেইন টপিক সেন্টেন্স, এটা নিয়ে একটা বাক্য লিখলা। তারপরে এখন এই বিজ্ঞান শিক্ষাটা তাদের মধ্যে কিভাবে আমি কি করব, আরো বেশি ওরা বেশি অ্যাট্রাক্টেড হয়, কি কি করতে পারি, সেই স্টেপস গুলো তুমি লিখলা, এবং শেষে ফাইনালি তোমার কনক্লুডিং নোট বা ক্লোজিং রিমার্ক তুমি সেটা রাইজ করলা। তাহলে 3টা স্টেপে রিটেন পার্ট যখনই আসবে, একটা হচ্ছে যেটা দেওয়া থাকবে প্যাসেজ, মানে প্যাসেজ তো না, প্রশ্ন যেটা দেওয়া থাকবে, এটা তুমি জিস্ট যেটা আমার কি বলা হয় এখানে, টপিক সেন্টেন্স কি নিয়ে কথা বলছে সেটা নিয়ে একটা লিখলা কথা। তারপরে এটার ফরে অথবা এটার এগেইনস্টে, এটা পক্ষে অথবা বিপক্ষে যদি থাকে, তো যদি বিপক্ষের কথা কিছু বলা যায়, মানে পক্ষে কথাই বলতে হবে। এটা বিজ্ঞান শিক্ষাটা আমি স্কুলে গোয়িং স্টুডেন্টস এর মধ্যে আমি কেমনে এটা কি বলতে আরো বেশি এনরিচ করতে পারি, আরো বেশি বাড়াইতে পারি, আরো বেশি, ঠিক আছে, আরো বেশি গিয়ার আপ করতে পারি ওদের মধ্যে, তো সেটাই পক্ষে কথা বলতে হবে। এবং শেষে তোমার ক্লোজিং, এই তিনটা ফরম্যাট তুমি এখানে লিখবে। আমাদের এখানে একটা সিম্পল একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল তুমি ফলো করতেই পারো, কোনো সমস্যা নেই। তারপর আবার দেখি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ একটা বলছে, 10 সেন্টেন্সেস, 10টা সেন্টেন্সের কথা বলেছে, 10 সেন্টেন্স লিখতে হবে, এর বাইরে বেশি লিখো না। ডাইং বুড়িগঙ্গা রিভার, সে মৃত প্রায় বা মুমূর্ষু বুড়িগঙ্গা রিভারকে নিয়ে কথা বলছে এখানে এটা। তাহলে যদি প্যারাগ্রাফ লিখতে বলছে, সেম কি লিখবা, তাহলে বুড়িগঙ্গা রিভারটা কি, এর রিভার নিয়ে কিছু কথা বললে, যদি টপিকটা তাকে নিয়ে বলতেছে এটা,
তো তারপরে বুড়িগঙ্গা রিভারের যে করুণ অবস্থাটা হয়েছে, ডাইং রিভার, আরবানাইজেশনস, তারপরে এখানে এনভায়রনমেন্টাল পলিউশন, তাই তো। তারপরে এখানে তোমার কি করে অনেক বেশি ট্রাফিক, ট্রাফিক মানে যে তোমার কি বলে পানিতে অনেক বেশি তোমার নৌযান আছে, হ্যাঁ, স্টিমার, লঞ্চ, লঞ্চ অনেক বেশি। তো ওরা কি করে, ওরা এখানে ওয়েল সিপিং করে, ওইখান থেকে ওর যে জ্বালানি হিসেবে তারা তো ওয়েল ইউজ করে। ওয়েল সিপিং হলে ওয়েলটা যখন পানির মধ্যে মিশে ওখানে ইকোসিস্টেমে বড় ডিস্টার্ব করে, বড় হ্যাম্পার করে। ইকোসিস্টেমের মধ্যে যেহেতু এখানে ইকোসিস্টেম পুরোপুরি ডিস্টার্ব হয়, তাহলে এখানে মাছ টাছ অনেক কিছু বাস করতে পারে না। আবার এখানে চারপাশে যে ইয়েগুলো আছে, মিল ফ্যাক্টরি যেগুলো আছে, আর আরবানাইজেশনের জন্য ওইখান থেকে সব কিছু ডাম্প গুলো এখানে কি হয়, এখানে তোমার এখানে কি বলে ইমিট করে দেয়। সো পুরো ব্যাপারটা এখানে মেসড আপ হয়ে যাচ্ছে, পুরো এনভায়রনমেন্টের জন্য থ্রেটেনিং সিচুয়েশনে চলে গেছে আর কি ব্যাপারটা। তো এটাকে তুমি গুছিয়ে লিখলে আর কি। এটা তাহলে কি বললাম, প্রথমে টপিক সেন্টেন্স, বুড়িগঙ্গা রিভার কোথায়, এটা নিয়ে, বুড়িগঙ্গা রিভার, এবং বুড়িগঙ্গা রিভার কোথায় সেটা নিয়ে এক টপিক সেন্টেন্স লিখলাম। তারপরে এর পক্ষে, প্রকৃত কথা বলছে এখানে ডাইং বুড়িগঙ্গা, তাহলে এটা নিয়ে কটা লিখলাম, 8টা লিখলাম। টপিক সেন্টেন্স লিখলে একটা, আর ভিতরে তোমার সাপোর্টিং আইডিয়া যেটা যেটা দিচ্ছে সেটা তুমি সাপোর্ট, তোমার আইডিয়ার পক্ষে বা তুমি যেটা বলতে চাচ্ছ তোমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে তুমি বললা বাকি 8টা, আর শেষে তোমার একটা ক্লোজিং নোট একটা বাক্যে। ব্যাপারটা বুঝছো তো, 10টা বাক্য কিভাবে ভাগ করবা, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, বাকি 8টা হচ্ছে ওটার পক্ষে বা ওইটা নিয়ে কথা বললা, আর বাকি শেষটা হচ্ছে তোমার এটা ক্লোজিং নোট। এইভাবে তুমি অ্যাসার্ট করে নিও। তো এখানে জাস্ট একটা স্যাম্পল কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছে, স্যাম্পল অ্যান্সার দিচ্ছে, জাস্ট পড়ে ফেলতে পারো, এটা দেখে নিতে পারো আর কি চাইলে। আচ্ছা, তারপরে দেখি আমরা রিটেন পার্টের মধ্যে বলছেন যে হোয়াট ইজ পার্সনিফিকেশন, গিভ এন এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। যে আগেই বললাম, হোয়াট ইজ দিস, পার্সন না এরকম কাউকে তুমি পার্সনে যখন এক্সপ্রেস করবা ইংলিশ লিটারেচারে, ইজ কল্ড পার্সনিফিকেশন। তো খুব সহজ করে বললাম, বাকিটা তুমি এখানে করলা, দেখলা পার্সনিফিকেশন অকার্স when a writer makes a non-human, এই যে দেখো non-human have a human behavior, যে নন হিউম্যানকে যখন হিউম্যান বিহেভিয়ার তুমি এক্সপ্রেস করতে চাবা দিবা, তখনই সেটা কি হবে, পার্সনিফিকেশন। এটা এক্সাম্পল বলছে, দেখো, দ্য ওশান স্যাং এ মেসমারাইজিং সং। ওশান মানে সমুদ্র, মহাসমুদ্র, প্যাসিফিক ওশান আমরা বলি, মহাসাগর যেটা বলি আমরা, তাহলে মহাসাগর যখন কি গান গায় না, হয়তো লিটারেচারের সাপেক্ষে বা যে কবি বা যে রাইটার যিনি লিখছেন ওইটার সাপেক্ষে এই থিমটাকে মানে ওই মহাসাগরকে গান গাওয়াইতে হইতো ওই কন্টেক্সচুয়াল ব্যাপার থ্রুতে। তো ওইখানে তারা কি করছে, পার্সন না ওরকম কাউকে কি পার্সন এক্সপ্রেস করছে, দ্যাটস ওয়াই এই লাইনটাতে কি বললো, দিস ইজ পার্সনিফিকেশন। এখানে সবকিছু বলে দিছে, পার্সনিফিকেশন টু প্রোভাইড সেন্সরি ল্যাঙ্গুয়েজ ফর দ্য সাউন্ড অফ দ্য ওশান মেক্স। আচ্ছা, হোপফুলি করতে পারেন, ব্যাপারটা হয়তো বুঝছো, এক কথা আমি যেটা বলতে চাইলাম এটা। এখানে আরেকটা দিচ্ছে, দেখো, দ্য উইন্ডোজ ট্রাম্বল উইথ ফিয়ার। উইন্ডোজ মানে জানালা, জানালা কি ভয়ে কাঁপাকাঁপি করে, করে না তো। এটা কি জানালাকে কি করছে, একটা পার্সন ভয়ে কাঁপাকাঁপি করতে পারে। তো পার্সন না, নন হিউম্যান কোন বিইং কে পার্সনে কি করতেছে, এক্সপ্রেস করতেছে অন দ্য শেক অফ দ্য রাইটার, অন দ্য শেক অফ দ্য রাইটার, অন দ্য শেক অফ দ্য রাইটিং। তো এই কারণে তোমাকে এটা পার্সনিফিকেশন বলতেই পারো, এখানে জাস্ট এগুলো এখানে বলছে। তারপরে এখানে কবিতার একটা খুব একটা স্ট্যান্ডার্ড দিছে, দেখা যাচ্ছে, আই লাভ টু রাইজ ইন এ সামার মুন when the birds sing on every tree, the distant huntsman winds his horn, oh what sweet company. Which poem are these lines taken from? তারপর who wrote this poem and what is the tone of the poem? টেক্সটবুক থেকে নেওয়া হয়েছে, I gonna guess। আচ্ছা, তাহলে স্কুল বয় থেকে one of the William Blake's most famous poems এখান থেকে নিছে। আচ্ছা, জাস্ট অ্যান্সার লিখছে এগুলো কি কি বলছে। ওকে, তারপরে দেখো কবিদের পরে যেহেতু আসছে এটা, রাইট 10 sentences, 10টা বাক্য লিখতে বলছে on how to minimize the chances of getting infected by coronavirus। তো করোনা ভাইরাস প্যান্ডেমিক এর পরে যেহেতু ভর্তি পরীক্ষাটা ছিল, তো সবার all the eyes on the pandemic, তো সেই প্যান্ডেমিক নিয়ে করোনা ভাইরাসের নিয়ে ইনফেক্টেড নিয়ে বলছে আর কি। তো 10টা বাক্য লিখতে বলছে on how to minimize, কিভাবে কমাইতে পারি the chances of getting affected, মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমি কেমনে কমাইতে পারি, কি কি করলে, 10টা এখানে টপিক, 10টা এখানে সেন্টেন্স লিখতে বলছে এখানে। তাহলে গেট ভ্যাকসিন অনেক অনেক কিছু এখানে বলছে, তুমি তোমার মতো করে লিখতে পারো বা এখানে যে ফর্ম পড়ে ফেলতে পারো। 10টা ভাবে লিখে দিস সিম্পলি, আর কিছুই না। তারপর সে কবিতা আবার দেখা যাচ্ছে টেক্সটবুক থেকে নেওয়া হয়েছে মনে হয়, হ্যাঁ টেক্সটবুক থেকে নিছে। তারপর হুইচ পোয়েম আর দিস লাইনস টেকেন ফ্রম, কোথেকে নিছে, রাইটারের পোয়েমটা কি বলছে, আর কি বলছে, লাইফ ইজ এ ব্রোকেন, কি বলছে এটা, তো সলভ এখানে দিয়ে দিছে। এটা মেনি ম্যান মেনি ম্যানস ফলো করতেই পারো। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, রাইট 6 sentences on the influence of culture on adolescence। এটা টেক্সটবুক থেকেই দিছে, দেখা যাচ্ছে। অ্যাডোলেসেন্স মানে কি, কৈশোর, সে কৈশোরের কালে সংস্কৃতির কিরকম একটা প্রভাব আছে। হ্যাঁ অবশ্যই
ওই সময়টা কৈশোরে, যে ওই সময়টা হিউম্যান লাইফ সাইকেলের মধ্যে, মানুষের জীবন চক্রের মধ্যে এই অ্যাডোলেসেন্সটা খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা পার্ট। তো অনেক কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হয় আর কি সে। এটা কালচার হইতে পারে, পিয়ার প্রেশার, অনেক কিছু দ্বারা হইতে পারে। তারপর সে যে অ্যাম্বিয়েন্স সেখান দিয়ে হইতে পারে। সো তারা তো এখন চাইছে খুব ন্যারো ডাউন করে দিছে, এত কিছু ইনফ্লুয়েন্স তারা চায় নাই, তারা চাইছে কালচার দিয়ে কিভাবে অ্যাডোলেসেন্সটা ইনফ্লুয়েন্সড হয়। তো সেটা এখানে বলা। কি করতে হবে বলো? 6 সেন্টেন্স করে লিখতে বলছে, তাহলে এভাবে ভাগ করে নাও। একটা সেন্টেন্স কি লিখবা? একটা সেন্টেন্স লিখবা টপিক সেন্টেন্স, বাকি 4টা লিখবা এটা ফর, এটা কি নিয়ে বর্ণনা করলা, আর শেষে তোমার ক্লোজিং নোট দিলা। রাইটিং যখন প্যারাগ্রাফ আসবে, 10টা বাক্য উল্লেখ করা থাকুক বা 6টা বাক্য উল্লেখ করা যেভাবে থাকুক, তুমি এই ফরম্যাটটা ইউজ করবে। টপিক সেন্টেন্স, তারপর তোমার এটা যে স্ট্যান্সটা তুমি নিলা, এটার পক্ষে বা বিপক্ষে তোমার অবস্থান খুব লজিক দিয়ে ডিসকাস করলা, এবং শেষটা তোমার ক্লোজিং নোট। তাহলে টপিক, ক্লোজিং নোটের মাঝখানে এটার পক্ষে বা বিপক্ষে বা এটা নিয়ে ডেসক্রিপশন মাঝখানে দিলাম। এই ফরম্যাটটা সবসময় মনে রাখো। এটা মোটামুটি চিন্তা ভাবনা, সময় তো অনেক কম পাওয়া যায়, টাইম মানে সময় কম পাওয়া যায়, স্পেসও কম পাওয়া যায়। স্পেসটাও কিন্তু লিমিট করে দেয়। যতদিন যেমন পাবলিক পরীক্ষাতে অন্য কোনো যে কোনো পরীক্ষা আমরা কিন্তু লেখার জন্য অনেক পেজ পাইতাম, অনেক কাগজ পাইতাম, এখানে কিন্তু পেজ ফিক্স করে দিবে, লিমিট করে দিবে, জায়গাটাও লিমিট করে দিবে। সো লেখার আগে খুব ভালো করে মানে ব্রেইনস্টর্মিং করে নিবা, কারণ অর্ধেক লিখছো উপরে দেখাচ্ছে না এটা হয় নাই, তখন তো কাটার কোনো সম্ভাবনা, কাটার কোনো জায়গা নেই, তাইটা আবার নতুন করে তুমি লিখতে পারবে না, কারণ জায়গাটা অনেক লিমিটেড। ঠিক আছে? সো আগে ব্রেইনস্টর্মিংটা আগে করবা। তো লুক বিফোর ইউ লিভ, মানে লেখার আগে অবশ্যই লুক বিফোর ইউ লাইক, তোমার রাইট করার আগে, চিন্তা করার আগে, তোমার লেখার আগে অবশ্যই আগে ব্রেইনস্টর্মিং করে নেবে কি কি আনতেছে। তারপরে তুমি এটা সময়ের মধ্যে এবং স্পেসের মধ্যে এটা পুরোপুরি উঠিয়ে দিয়ে আসবা, বা এটা লিখবা আর কি। এটা এই হচ্ছে পুরো কথা। এখানে তারপরে এখানে আবার কি বলছে, এখানে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি ফর আওয়ার লিভলিহুড, আমাদের জীবিকার জন্য বায়োডাইভার্সিটির গুরুত্বটা কেমন, এটা 6 সেন্টেন্সে লিখছে। সেম একটা লিখবা টপিক সেন্টেন্স, বায়োডাইভার্সিটি কি এটা একটা নিয়ে লিখলা, বাকি 4টা দিয়ে তুমি বায়োডাইভার্সিটির পক্ষে কথা বললা, যে বায়োডাইভার্সিটি জীবিকা নিয়ে কেমনে কি করতে আসছে, মানুষ জীবিকার কত ইম্প্যাক্ট করতেছে, গ্রিন হাউসের জন্য কি করতেছে, জীবিকা মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য অনেক কিছু সমস্যা হচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, স্পেশালি দক্ষিণাঞ্চল। গ্রিন হাউসের জন্য কি হচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাম্পার হয়ে যাচ্ছে। স্যালাইন ওয়াটার মানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে বাংলাদেশে ঢুকতেছে, ওই এলাকার জমিগুলো কি হচ্ছে, ব্যারেন হয়ে যাচ্ছে, তো মানুষ কি হচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। তো ব্যারেন হলে মানুষ তো যারা কৃষি কাজ করতে, ওরা তো কিছু করতে পারতেছে না বা করবে না, পারবে না করতে, তাই তো? তো সেই ইম্প্যাক্ট পড়তেছে, এটা প্রেশার পড়তেছে, যে মানুষের জীবিকার উপর প্রেশার পড়তেছে, জীবন এবং জীবিকা দুটোর মধ্যে, জীবনের উপর প্রেশার পড়তেছে, আবার জীবিকার উপর প্রেশার পড়তেছে, দুইটার মধ্যে, লাইফ এন্ড লিভলিহুড বোথ। তো সেটা তুমি এখানে আলোচনা করলা। এখানে জাস্ট একটা স্যাম্পল দেওয়া আছে। তারপরে বলছে এখানে লিটারেচার থেকে দিচ্ছে হোয়াট ইজ রাইম, ছন্দটা কি, হোয়াই ডু রাইটার্স ইউজ রাইম ইন পোয়েমস। তুমি যদি করে দেখো, একটা কবিতা যদি ছন্দ থাকে, এটা পড়তে কতটা ভালো লাগে, আর ছন্দ ছাড়া পড়তে তুমি তো লিঙ্ক করতে পারতেছো না, শুনতে কেমন অড লাগতেছে, হাই পিচ, লো পিচ, পিচ গুলো ঠিকঠাক নাই। সো রাইম, ছন্দ, ছড়াকার যখন ছন্দ লেখে, তখন ছন্দ দিয়ে পড়তে আসলে বেশ ভালো লাগে, যে কোনো বাংলায় পড়ো অনেক কিছুতে। সো এই কথা এখানে বলছে, তারা এখানে এটা বলছে, রাইম ইজ এ রিপিটেশন অফ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অকারিং এন্ড অফ দ্য লাইনস ইন পোয়েমস এন্ড সংস। সেটাই বললাম, ছন্দ থাকলে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এই কথা এখানে বলছে। তুমি মেইন থিমটা এখানে লিখে দিলে আর কি। এটা এই তো, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্নের অ্যানালাইসিস কয়নিটের। তো দেখলাম রিটেনের মধ্যে কি দেখলাম, টেক্সট থেকে দেখা যাচ্ছে কোনো কবিতা দিতেছে, অথবা টেক্সটের লিটারেচারের কোনো ফিগার অফ স্পিচের কোনো একটা টার্ম দিতেছে, এটা লিখতে বলতেছে। এন্ড দেন লেখার অভ্যাস, মানে ফ্রি হ্যান্ড রাইটিং কিছু আসতেছি, সেটা 6টা সেন্টেন্সে হোক, সেটা 10টা সেন্টেন্সে হোক, এরকম আসতেছে। শেষ কথা, একটা কথাই বলি, 6টা বা 10টা সেন্টেন্স যেভাবেই বলুক, তুমি 3টা প্যাটার্নে লিখবা, মানে 3টা প্যাটার্ন যেন তোমার রাইটিং এর মধ্যে থাকে, টপিক সেন্টেন্স এন্ড ক্লোজিং নোট, এবং মাঝখানে ওইটা নিয়ে সাপোর্টিং কোনো কিছু দিবা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কয়নিটের প্রশ্নের সলিউশন। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।